দেখো, গতদিন আমরা অ্যামিনের প্রস্তুতি করছিলাম, সম্ভবত 5 নম্বর পয়েন্ট পর্যন্ত করেছিলাম। আজকে 6 নম্বর পয়েন্ট দিয়ে লেখো। খুব গুরুত্বপূর্ণ একটা বিক্রিয়া, এটা পরীক্ষাতে খুব আসে। তোমরা এটাকে স্টার মেরে দিবে প্রত্যেকে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট রিয়াকশন কিন্তু। বিক্রিয়াটার নাম হচ্ছে হফম্যান অবনমন বিক্রিয়া। প্রশ্ন উত্তর করার সময় দেখবে এই বিক্রিয়াটা অনেকবার এসেছে বিগত বছরগুলোতে। হফম্যান অবনমন বিক্রিয়া, হফম্যান অবনমন বিক্রিয়া। বা এই বিক্রিয়ার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে হফম্যান ব্রোমামাইড বিক্রিয়া বা হফম্যান ব্রোমামাইড বিক্রিয়া, ব্রোমামাইড বিক্রিয়া। ভেরি ভেরি ইম্পর্টেন্ট রিয়াকশন, একদম স্টার মেরে দিবে। হফম্যান অবনমন বিক্রিয়া বা হফম্যান ব্রোমামাইড বিক্রিয়া। দেখো, বিক্রিয়াটাতে অ্যাকচুয়ালি কি হবে সেটা একটু আগে আমরা দেখে নিই। এক্সাম্পল করছি, ধরো 1 নম্বর। এখানে আমাদেরকে বিক্রিয়ক হিসেবে নিতে হবে একটা অ্যামাইড শ্রেণীর যৌগ। অ্যামাইড শ্রেণীর কার্যকরী গ্রুপ কি? CONH2। আমরা এই যৌগটা নিয়ে নিলাম CH3CONH2। এই যৌগটার নাম আমরা জানি, অলরেডি আগেও করেছি, এই যৌগটাকে চিনি আমরা। এই যৌগটার নাম হচ্ছে অ্যাসিটামাইড। অ্যাসিটামাইড। এবার এই বিক্রিয়াটাতে বিকারকটা খুব ভালো করে মনে রাখবে। বিকারক যেটা নিব সেটা হচ্ছে Br2 আর KOH। Br2/KOH। অনেক সময় ক্লোরিনও দেয়, Cl2/KOH ও লেখা থাকতে পারে। অথবা এরা দুজন বিক্রিয়া করে তৈরি করে KOBr, এটাও লেখা থাকতে পারে কিন্তু। হ্যাঁ, Br2/KOH এটা লেখা থাকতে পারে, বা KOBr এটা লেখা থাকতে পারে, একই বিক্রিয়া কিন্তু। এই বিক্রিয়াটা তুমি মনে রাখবে কি করে, কি চেঞ্জ হবে? তুমি শুধু এটুকু মনে রাখবে যে এইখানে যে অ্যামাইড শ্রেণীর যে যৌগটা আছে, এখান থেকে সিওটা ভেঙে যাবে, সিওটা কিন্তু এখান থেকে সরে যাবে, এটাকে এখান থেকে ভাগিয়ে দিবে। তাহলে এটাকে যদি ভাগিয়ে দিই, তাহলে বেঁচে থাকলো যেটা, সেটাই আমাদের প্রোডাক্ট, মানে CH3NH2। বোঝা গেল ব্যাপারটা? তাহলে এখানে বিক্রিয়াজাত পদার্থ পাবো আমরা কি? CH3NH2। তাহলে বিক্রিয়াজাত পদার্থ হবে CH3NH2। এই বিক্রিয়াটাকে অবনমন কেন বিক্রিয়া বলছি? দেখো, অবনমন বলছি এই কারণে, কারণ বিক্রিয়ক পদার্থতে কার্বন ছিল দেখো একটা দুটো, আর বিক্রিয়াজাত পদার্থতে কার্বন আছে একটা, মানে কার্বন সংখ্যা কমে যাচ্ছে, এই জন্য এটাকে কিন্তু অবনমন বিক্রিয়াও বলা হয়। তাহলে এই বিক্রিয়াটাকে সিম্পলি আমরা মনে রাখবো কি করে? এইখান থেকে জাস্ট আমরা সিওটাকে সরিয়ে দিব, দিয়ে বাদ বাকি যেরকম আছে ওইভাবে লিখে দেবো, তাহলে আমাদের বিক্রিয়াজাত পদার্থ কিন্তু হয়ে গেল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট রিয়াকশন, পরীক্ষাতে এটা খুব আসে কিন্তু। হ্যাঁ, যে বিক্রিয়াজাত পদার্থটা পেলাম সেটার নাম কি? মিথাইলামিন বা মিথানামিন। মিথাইলামিন বা মিথানামিন। এটা একটা করলাম, ধরো। এটারই আর একটা এক্সাম্পল করা যাক। ধরো এই যৌগটা নিয়েছি আমরা, বেঞ্জিনের সাথে CONH2 আছে। এই যৌগটার নাম কি বলে ফেলো? এটাও করেছি অলরেডি আমরা। এই যৌগটার নাম হচ্ছে বেনজামাইড। এই যৌগটার নাম হচ্ছে বেনজামাইড। ঠিক আছে? তাহলে একই রকম এটাতে যদি আমরা Br2KOH দিই, Br2/KOH, একটুখানি তাপ, তাহলে বলো এখানে কি তৈরি হবে? যেভাবে করতে বললাম তোমাদেরকে কি করতে হবে, জাস্ট এখান থেকে সিওটাকে সরিয়ে দিতে হবে। সিও সরিয়ে দিয়ে যা যা আছে সেটুকুটাকে আমাদেরকে জোড়া লাগিয়ে দিতে হবে। তাহলে কি পাচ্ছি আমরা? তাহলে এখানে সিওটাকে যদি সরিয়ে দিই, তাহলে শুধু NH2টা বেঁচে আছে, এখানে লাগিয়ে দিলাম। তাহলে যে যৌগটা পেলাম সেটার নাম হচ্ছে অ্যানিলিন। তাহলে আমরা কিন্তু অ্যানিলিন পেয়ে গেলাম, অ্যানিলিন।
এই বিক্রিয়াটা খুব খুব গুরুত্বপূর্ণ, কিন্তু খুব ভালো করে করবে। এখানে শুধু বিকারকটা কি নিচ্ছে এটা মনে রাখবে, আর চেঞ্জটা কি হচ্ছে। এই যে অ্যামাইড শ্রেণীর যৌগ আছে, CONH2 কার্যকরী গ্রুপ থাকবে, সেখান থেকে জাস্ট সিওটাকে আমরা সরিয়ে দিব, মানে NH2টা পড়ে থাকবে শুধু, ব্যাস হয়ে গেল। এরপরে আমরা আর একটা গুরুত্বপূর্ণ বিক্রিয়া করব, সেটা হচ্ছে গ্যাব্রিয়েল থ্যালিমাইড সংশ্লেষণ। এটাও খুব গুরুত্বপূর্ণ বিক্রিয়া। এই বিক্রিয়াটাকে ইউজ করে অ্যামিনো অ্যাসিড তৈরি করা হয়, প্রোটিনের যেটা গঠনমূলক একক অ্যামিনো অ্যাসিড সেটা তৈরি করা যায়। গ্যাব্রিয়েল থ্যালিমাইড সংশ্লেষণ, এই বিক্রিয়াটাও পরীক্ষাতে খুব আসে, এটাকে ABCD শনাক্ত করো এইভাবে দেয়, গ্যাব্রিয়েল থ্যালিমাইড সংশ্লেষণ। গ্যাব্রিয়েল থ্যালিমাইড সংশ্লেষণ লেখো, এটাকেও স্টার মেরে দাও, ইম্পর্টেন্ট বিক্রিয়া। দেখো, এই যে গ্যাব্রিয়েল থ্যালিমাইড সংশ্লেষণ বলছি বিক্রিয়াটার নাম। এই থ্যালিমাইড একটা যৌগ আছে, সেই থ্যালিমাইড যৌগটাকে নিয়ে আমাদের বিক্রিয়াটা করতে হবে। সেই যৌগটা ফার্স্টে এঁকে নিচ্ছি। প্রথমে এভাবে বেঞ্জিন আঁকবে, একটা বেঞ্জিন এঁকে নিলাম। এবার বেঞ্জিনে এখানের কার্বনটাতে একটা C ডবল বন্ড O গ্রুপ দিবে। একই রকমভাবে নিচের কার্বনটাতে, এই যে এই পাশের কার্বনটাতে নিচের দিকে এখানে একটা C ডবল বন্ড O দিবে। দুটো C ডবল বন্ড O দিয়ে দিলাম। দিয়ে এই দুদিকটা ফাঁকা রাখবে, ফাঁকা রেখে এই দুদিকটাকে NH এটা দিয়ে কানেক্ট করবে। নাইট্রোজেন, নাইট্রোজেনের তিনটে হাত টোটাল, এদিকে একটা হাত আছে, এদিকে একটা হাত আছে, তাহলে এদিকে আর একটা হাতে হাইড্রোজেন যুক্ত থাকবে। এই যে যৌগটা করলাম, এই যৌগটার নাম হচ্ছে থ্যালিমাইড। এই যৌগটার নাম থ্যালিমাইড, থ্যালিমাইড। এবার এই যৌগটাতে ফার্স্টে আমাদেরকে দিতে হবে KOH, তার সাথে ইথানল। কি ব্যাপার, এটা কি হলো, এরকম হয়ে গেল কেন? একটু থামো। হুম, এবার ঠিক আছে। এই যৌগটার নাম হচ্ছে থ্যালিমাইড। হ্যাঁ, এখানে এবার আমাদেরকে যেটা দিতে হবে সেটা হচ্ছে KOH আর ইথানল। দেখো এবার কি হবে বিক্রিয়াটা, চেঞ্জটা যদি শুধু একটু দেখাই। ওই যে এখানকার H আর এখানকার OH একসাথে যুক্ত হয়ে জল তৈরি করবে, H2O। তাহলে এখানকার H এর এই জায়গাটা ফাঁকা হয়ে গেল, ওই জায়গাটা, আর এখানে Kটা বেঁচে আছে, ওই Kটা ওখানে যুক্ত হয়ে যাবে। খুবই সিম্পল রিয়াকশন। তাহলে এটা যদি করি তাহলে কি কি পাচ্ছি দেখো, H আর OH যুক্ত হয়ে জল তৈরি হয়ে গেছে, H2O তৈরি হয়ে গেছে। এবার বাকি অংশটাকে যদি লাগাই, যে এখানকার H এর জায়গাটা ফাঁকা হয়ে গেছে আর এখানকার Kটা বেঁচে আছে, ওই H এর জায়গাটাতে Kটাকে লাগিয়ে দেবো। তাহলে কি পাচ্ছি দেখা যাক। বাদ বাকি যেরকম এটার চেহারা আছে ওরকমই আঁকো আগে। ফার্স্টে বেঞ্জিন বলয়টা করে নিই। এখানে C ডবল বন্ড O, এখানে C ডবল বন্ড O নিচে N। এবার এখানে Hটা সরে যাবে, H আর OH জল তৈরি করেছে, আর এখানকার Kটা বেঁচে আছে, ওই H এর এই জায়গাটাতে Kটাকে লাগিয়ে দেবো, ব্যাস। এই যে যৌগটা করলাম না, এখানে পটাশিয়ামটা অ্যাকচুয়ালি K+ হিসেবে থাকবে, তাহলে নাইট্রোজেনটা N- হিসেবে থাকবে, প্লাস মাইনাস আয়নীয় অবস্থায় আছে। এই যে যৌগটা তৈরি হলো, আগের যৌগটা ছিল শুধু থ্যালিমাইড। হ্যাঁ, এবার এই থ্যালিমাইডের হাইড্রোজেনটাকে প্রতিস্থাপিত করে পটাশিয়াম লাগিয়ে দেওয়া হয়েছে। এই যৌগটার নাম হচ্ছে পটাশিয়াম থ্যালিমাইড, পটাশিয়াম থ্যালিমাইড, পটাশিয়াম থ্যালিমাইড। এখনো বিক্রিয়া কমপ্লিট হয়নি। এবার নেক্সট আমাদেরকে কি করতে হবে, এখানে একটা অ্যালকিল হ্যালাইড দিতে হবে। এই যৌগটাতে একটা অ্যালকিল হ্যালাইড দিতে হবে। আমি ধরো একটা অ্যালকিল হ্যালাইড দিলাম CH3CH2I, এই অ্যালকিল হ্যালাইডটা দিলাম, বোঝা গেছে? বা এখানে অন্য যে কোনো অ্যালকিল হ্যালাইড থাকতে পারে, সংক্ষেপে এটাকে তুমি RI এভাবে লিখতে পারো, যেখানে আরটা একটা অ্যালকিল গ্রুপ, যেমন এখানে আর এর ক্ষেত্রে আমরা ইথাইল গ্রুপ নিয়েছি।
বোঝা গেল? তো যাই হোক, ইথাইল আয়োডাইড এই অ্যালকিল হ্যালাইডটাই নিলাম। এবার এই অ্যালকিল হ্যালাইডটা নিলে কি হচ্ছে দেখো, আবার যদি একই রকমভাবে চেঞ্জটা দেখাই, এই যে এখানকার পটাশিয়ামটা এখানকার আয়োডিনের সাথে যুক্ত হয়ে কে আই তৈরি করবে। তাহলে কে আই যদি তৈরি হয়ে যায়, তাহলে বাদ বাকি অংশটুকু জোড়া লাগিয়ে আবার আমরা আরেকটা বিক্রিয়াজাত পদার্থ পেয়ে যাব। তাহলে ফার্স্টে কে আর আই যুক্ত করে কে আইটা লিখে নিচ্ছি, ব্যাস এটা আলাদা হয়ে গেল। এবার বাকি টোটাল অংশ যেরকম ছিল ওরকম লিখবো। এই যে নাইট্রোজেনের কাছে এই পটাশিয়ামের জায়গাটা ফাঁকা হয়ে গেছে, তাহলে সেই জায়গাটাতে এখানে যে অংশটা বেঁচে আছে CH2CH3, এইটা ওই জায়গাটাতে লাগিয়ে দেবো। তাহলে সেটা করা যাক টোটালটা আবার, যেরকম চেহারা আছে ওরকমই দেখে দেখে করো। তাহলে বেঞ্জিনের অংশটা করলাম, এখানে সি, ওপরে ডাবল বন্ড ও, নিচেও সি ডাবল বন্ড ও, এখানে নাইট্রোজেন দিয়ে দিলাম। এবার এই কেটা ফাঁকা হয়ে গেছে, ও আয়োডিনের সাথে যুক্ত হয়ে কে আই তৈরি করেছে। এখানে দেখো আয়োডিনটা বেরিয়ে গেছে, যে কার্বনটার কাছ থেকে CH2 এর একটা হাত ফাঁকা আছে, আর এখানে নাইট্রোজেনের পাশে পটাশিয়ামটা ফাঁকা আছে। তাহলে এই CH2 এর সাথে জোড়াটা লাগবে কিন্তু, হ্যাঁ। তাহলে এর সাথে যেটা জোড়া লাগবে CH2, তারপরে CH3 লিখবে। তাহলে CH2CH3, তাহলে এই যৌগটা পেলাম। এই যে যৌগটা পেলাম, আগে ছিল পটাশিয়াম থ্যালিমাইড, এবার পটাশিয়ামের পরিবর্তে দেখো ইথাইল গ্রুপ আছে। বোঝা গেল কি না? এটাকে বলবো আমরা ইথাইল থ্যালিমাইড, বা ইথাইল গ্রুপটা যেহেতু নাইট্রোজেনের সাথে যুক্ত আছে, তুমি এটাকে বলতে পারো এন ইথাইল থ্যালিমাইড। এন ফর নাইট্রোজেন, মানে নাইট্রোজেনের সাথে ইথাইল গ্রুপটা যুক্ত আছে, এন ইথাইল থ্যালিমাইড, এন ইথাইল থ্যালিমাইড। ঠিক আছে? এবার আবার নেক্সট আমাদেরকে এটা থেকে অ্যারো দিতে হবে। দেখো এখানে তো জায়গা নেই, আমি একটু উপরের দিকে করে নিচ্ছি। এটা তৈরি হলো, এখনো কিন্তু বিক্রিয়াটা কমপ্লিট হয়নি আমাদের, হ্যাঁ। এবার এইটাতে, এই পদার্থটাতে আবার আমরা দিব যেটা, সেটা হচ্ছে KOH, পটাশিয়াম হাইড্রোক্সাইড। KOH দিব, পটাশিয়াম হাইড্রোক্সাইড দিব, দিয়ে একটুখানি উত্তপ্ত করব। তাহলে কি হচ্ছে দেখো, খুবই সহজ বিক্রিয়া। এবার আমরা কি করব যদি ভালো করে একটু বোঝাই। দেখো এই যে টোটালটা আছে বেঞ্জিনের অংশটা, তার সাথে এই যে সি ডাবল বন্ড ও এই অংশটা আছে, এই অংশটাকে আলাদা করো। আর এদের সাথে এই দুটো কার্বনের সাথে আমরা একটা একটা করে OH যুক্ত করব। তাহলে বিক্রিয়াটা যদি ব্যালেন্স করে নিই ঠিকঠাক করে, তাহলে এখানে অ্যাকচুয়ালি দুটো পটাশিয়াম হাইড্রোক্সাইডের অণু বিক্রিয়া করবে। তাহলে কি হচ্ছে দেখো, দুটো পটাশিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে ফার্স্টে এই যে এখানে ওপরে সি ডবল বন্ড ও, নিচে সি ডবল বন্ড ও পর্যন্ত আগে আঁকি, তারপরে বাকিটা বোঝাচ্ছি। দেখো ওপরে সি ডাবল বন্ড ও, নিচে সি ডাবল বন্ড ও, এতটা করলাম। এবার এই যে এই নাইট্রোজেনের এই অংশটা, এটা আবার আলাদা করে দাও, এটাকে আমরা আলাদা করে দিচ্ছি। তারপরে CH2CH3 যেরকম আছে এই অংশটাকে আলাদা করে দিলাম, এর সাথে অন্য কিছু যুক্ত হবে, ঠিক আছে। এইটুকুটাকে আলাদা করে দিলাম। এবার দেখো যেটা, এই যে এখানে দুটো KOH নিয়েছি, তাহলে দুটো KOH এর মধ্যে দুটো OH থাকবে আর দুটো K থাকবে। এই দুটো OH কে এই সি ডাবল বন্ড ও এর কার্বন দুটোর সাথে একটা একটা করে জোড়া লাগিয়ে দাও। তাহলে দুটো OH জোড়া লাগিয়ে দিয়েছি, তাহলে বাকি থাকলো দুটো K, তাই না? এবার দুটো OH জোড়া লাগিয়েছি যখন, সরি দুটো OH যুক্ত করবে না, দুটো OK যুক্ত করবে, ভুল হয়ে গেল, দুটো OK যুক্ত করবে, দুটো OH নয়, থামো, দুটো OK যুক্ত করতে হবে, কারণ ওইখানে দুটো হাইড্রোজেন যুক্ত হবে। KOH এর মধ্যে OK নাও দুটো, এখান থেকে এই যে OK এইটা নাও দুটো, ওই দুটো কার্বনের সাথে দুটো OK যুক্ত করে দাও। এখানে একটা আর ওখানে একটা, এখানে একটা OK আর এখানে একটা OK। OK মানে O ফর অক্সিজেন, K ফর পটাশিয়াম কিন্তু, হলো এটা। তাহলে দেখো দুটো
KOH থেকে দুটো O কে পেলাম আর দুটো H বেঁচে আছে এখনো। ওই দুটো H একটা একটা করে এই নাইট্রোজেনটার সাথে যুক্ত করে দাও, ব্যাস হয়ে গেছে, বিক্রিয়াজাত পদার্থ কমপ্লিট। তাহলে দুটো ডিফারেন্ট বিক্রিয়াজাত পদার্থ কিন্তু আমরা পেয়ে গেছি। বোঝা গেছে কি না? এবার আমাদের মেন যেটা বিক্রিয়াজাত পদার্থ সেটা হচ্ছে এই যে এই সাইডে যেটা আছে, ডান দিকে যেটা আছে, যেটা আমরা তৈরি করলাম এই বিক্রিয়াটার সাহায্যে। এই যে ডান দিকে যে ভদ্রলোকটা আছে সেটাকে আমরা যদি একটু সাজিয়ে গুছিয়ে লিখি ভালো করে, এই যৌগটাকে তুমি দেখো নাইট্রোজেনের সাথে দুটো হাইড্রোজেন যুক্ত আছে, মানে NH2, তারপরে CH2 CH3, এটাকে উল্টো করে সোজা করে একটু ঠিকঠাক করে যদি লিখি, দেখো এই যৌগটা তৈরি করে ফেলেছি আমরা, CH3CH2NH2, তাই না? এটাকে যদি ঘুরিয়ে লিখি, নাইট্রোজেনের সাথে দুটো হাইড্রোজেন আছে মানে তো NH2, CH3CH2NH2, এটা তৈরি করে ফেলেছি। এই যে যৌগটা পেলাম, এই যৌগটার নাম কি বলতো? এটা একটা অ্যামিন শ্রেণীর যৌগ। আর এই যৌগটার নাম কি? এই যে যৌগটা পেয়েছি, ইথাইলামিন। ভেরি গুড, ইথাইলামিন। ইথাইলামিন। এবার একটু মন দিয়ে শোনো, তুমি কোন অ্যামিন তৈরি করবে সেটা টোটালটা ডিপেন্ড করবে এই যে এই স্টেপটাতে তুমি কোন অ্যালকিল হ্যালাইড নিয়েছো। এখানে দেখো আমরা ইথাইল আয়োডাইড নিয়েছিলাম, ওই জন্য এখানে ইথাইল গ্রুপটা এলো, ইথাইল অ্যামিন পেয়েছি। তুমি ধরো মিথাইল অ্যামিন তৈরি করছো, তাহলে এখানে মিথাইল আয়োডাইড নিয়ে নাও। বোঝা গেল কি না? এই জায়গাটাতে তুমি যে হ্যালাইডটা নিবে সেটার উপরে ডিপেন্ড করবে এখানে কোন অ্যামিন জাতীয় যৌগটা তৈরি হবে। ব্যাপারটা বোঝা গেছে? ক্লিয়ার? ঠিক আছে, লিখে নাও, তাড়াতাড়ি লিখে নাও। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিক্রিয়া, কিন্তু এটা পরীক্ষাতে খুব আসে। কীরকম ভাবে আসে? এই যে থ্যালিমাইড দিয়ে অ্যারোর ওপরে KOH ইথানল দিয়ে দিয়েছে, এখানে লিখে দিয়েছে A, আবার অ্যারো দিয়ে এটা দিয়েছে, এদিকে লিখে দিয়েছে B, আবার অ্যারো দিয়ে এটা দিয়েছে, দিয়ে লিখে দিল C+D। এদেরকে শনাক্ত করতে দেয়, ABCD হিসাবে শনাক্ত করতে দেয়, খুব দেয় এটা পরীক্ষাতে, কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট রিয়াকশন। এই বিক্রিয়াটা এখনও কমপ্লিট হয়নি, এই বিক্রিয়াটার আরও কিছুটা অংশ আছে। এটাকে 1 নম্বর দিবে, এটাকে 1 নম্বর দিবে, এরপরে আমরা 2 নম্বর করবো, একটু তাড়াতাড়ি করো। হয়ে গেছে সবার? ঠিক আছে, দেখো এবার আমরা এই একই বিক্রিয়া একটু অন্য ডিজাইনে করব, অন্যভাবে করব একটু। 2 নম্বর, আবার আমরা একই রকমভাবে থ্যালিমাইড নিয়ে নেব। 2 নম্বর লেখো, আবার আমরা একই রকমভাবে থ্যালিমাইড নিয়ে নেব। ফার্স্টে থ্যালিমাইডের স্ট্রাকচারটা এঁকে নাও। বেঞ্জিন, C+O, তারপরে আবার নিচে C+O, এখানে NH। ব্যাস, এটা হয়ে গেল আমাদের থ্যালিমাইড। তাহলে আগেরটাতে যেরকম ভাবে আমরা ফার্স্টের টেপে নিয়েছিলাম ইথানলীয় KOH, একই জিনিস এখানেও নিয়ে নাও। এখানেও নাও KOH ইথানল। তাহলে প্রথম ধাপে যেরকম হয়েছিল বিক্রিয়া সেম এখানেও হবে। তাহলে প্রথম ধাপে আমরা যেটা করেছি করে ফেলো এটা। এখানকার H আর এখানকার OH যুক্ত হয়ে জল তৈরি হবে আর নাইট্রোজেনের সাথে পটাশিয়ামটা যুক্ত হয়ে যাবে। তাহলে সেটা করো। তাহলে ফার্স্টে H2ওটাকে আমি আলাদা করে দিলাম, এবার বাদ বাকি অংশটা একই রকম রেখে নাইট্রোজেনের সাথে পটাশিয়ামটা জুড়ে দিলাম। তাহলে বাদ বাকি টুটা করে নিই। বেঞ্জিনের অংশটা আছে C+O, নিচে C+O N। দেখো এখানকার হাইড্রোজেন এখানকার OH তো যুক্ত হয়ে জল তৈরি হয়ে গেছে, এবার নাইট্রোজেনের এই জায়গাটা ফাঁকা হয়ে গেল আর ওইদিকে পটাশিয়ামটা বেঁচে আছে, তাহলে নাইট্রোজেনের সাথে পটাশিয়ামটাকে আমরা জুড়ে দেবো। এখানে পটাশিয়ামটা K প্লাস আর নাইট্রোজেনটা N মাইনাস হিসেবে থাকবে। এবার আবার নেক্সট আমরা ধরো একই রকম নেক্সট স্টেপে আমরা কি করেছিলাম, একটা অ্যালকিল হ্যালাইড নিয়েছিলাম, তাহলে নিয়ে এখানেও একটা অ্যালকিল হ্যালাইড। সাপোজ এখানেও আমরা আগেরটার মতোই নিয়ে নিলাম CH3CH2I, ইথাইল আয়োডাইড ধরো নিয়ে নিলাম। তাহলে আবার একই রকম পটাশিয়াম আয়োডিনের সাথে যুক্ত হয়ে যাবে, দিয়ে KI তৈরি করবে, দিয়ে বাকি অংশটা এই নাইট্রোজেনের এই জায়গাটা ফাঁকা হয়ে গেল, ওখানে আমরা CH2CH3টাকে জোড়া লাগিয়ে দেবো। তাহলে সেইটাই আবার করে ফেলি। তাহলে পটাশিয়ামের সাথে আয়োডিন যদি যুক্ত হয় KI তৈরি হয়ে গেল। এবার বাদ বাকি অংশটাকে এবার জোড়া লাগিয়ে দিই। তাহলে এবার আমরা পাচ্ছি একই রকম
ডবল বন্ড ও, সি ডবল বন্ড ও নিচেও, এখানে নাইট্রোজেনের সাথে তাহলে CH2CH3 ওই অংশটা জোড়া লেগে যাবে, তাহলে নাইট্রোজেনের সাথে CH2CH3, এটার নাম কি বলেছিলাম, এন ইথাইল থ্যালিমাইড। ঠিক আছে, নামগুলো আগেরটার মতোই সেম। এবার এখানে হচ্ছে আসল খেলাটা। এবার এর পরে আগের স্টেপে আমরা কি নিয়েছিলাম, আগের স্টেপে এর পরে আমরা নিলাম হচ্ছে KOH দিয়ে তাপ দিলাম, তাই তো। এইখানে এবার আমরা অন্য জিনিস নিব, এইখানে এবার আমরা অন্য জিনিস নিব, সেটা হচ্ছে আমরা নিব এই যৌগটা NH2NH2। এই যৌগটার নাম মনে আছে কারো? এই যৌগটা কিন্তু আমরা অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড চ্যাপ্টারে পড়েছিলাম। এনিওয়ান বলতে পারবে এই যৌগটার নাম? কেউ পারবে না বলতে? ভেরি গুড, একদম ঠিক বলেছে, এই যৌগটার নাম হচ্ছে হাইড্রাজিন। ভেরি গুড, অ্যালডিহাইড কিটোন চ্যাপ্টারে পড়েছিলাম না, হাইড্রাজিনের সাথে তারা বিক্রিয়া করে হাইড্রাজোন তৈরি করেছিল। ঠিক আছে, তো যাই হোক, এবার আমরা কি করছি দেখো, তুমি মনে রাখবে কোন অংশটা, আবার একই রকম ভাবে এই যে এই অংশটা, এইটুকুটা নিয়ে ভাবো আগে। এই অংশটুকুটা আমি আগে এঁকে নিচ্ছি। ফার্স্টে ওইটুকুটা অংশ এঁকে নিলাম। সি ডবল বন্ড ও, নিচে একই রকম সি ডবল বন্ড ও, ব্যাস এইটুকুটা অংশ এঁকে নিলাম। আর বাদ বাকি অংশটাকে আমি ধরো আলাদা করে দিলাম, নাইট্রোজেনের এই দিকে দুটো হাত আছে আর এই দিকে জুড়ে আছে CH2CH3, মানে মাঝখান থেকে ওটা আলাদা করে দিলাম। এবার কি করব দেখো, একটু আগেও দেখলে যে নাইট্রোজেনের এই দুটো হাতে একটা একটা করে হাইড্রোজেন যুক্ত হবে, নাহলে তো অ্যামিন তৈরি হবে না। একটা একটা করে হাইড্রোজেন যুক্ত করলাম। এই হাইড্রোজেনটা আসলো কোথা থেকে, এই যে NH2NH2 দেখতে পাচ্ছ, এখান থেকে একটা এইচ পেয়েছে, ওখান থেকে একটা এইচ পেয়েছে, দু জায়গা থেকে একটা একটা করে এইচ পেয়ে গেছে। তাহলে বেঁচে আছে কি NH আর NH, তাহলে ওই অংশটা দিয়ে যুক্ত করে দাও। এখানে একটা NH দিয়ে দাও, এখানে একটা NH দিয়ে দাও। এই দুটো নাইট্রোজেনের মাঝে একটা বন্ধন দ্বারা যুক্ত আছে, মাঝে বন্ধন দিয়ে যুক্ত করে দাও, ব্যাস হয়ে গেল। তাহলে এই যৌগটা কিন্তু আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে এই যে মেন আমাদের বিক্রিয়াজাত পদার্থ কিন্তু এটা। তাহলে এই যৌগটার নাম কি, এই ভদ্রলোকের নাম কি? একে যদি আবার একটা ভদ্র চেহারা দিই তাহলে আমরা পেয়ে গেলাম CH3CH2NH2, মানে ইথাইল্যামিন। ইথাইল্যামিন। এবার একটু মন দিয়ে শুনবে সবাই, তোমাদের পরীক্ষাতে কিন্তু এই অ্যালকিল হ্যালাইডটা যে ইথাইল আয়োডাইডই দিবে এরকম কোনো মানে নেই, অন্য কিছুও দিতে পারে। তোমরা সেই হিসেবে এই জায়গাটাকে চেঞ্জ করে নিবে, মনে রাখবে যে এখানে যে অ্যালকিল গ্রুপটা থাকবে সেটা এখানে যুক্ত হবে, আবার সেটাই কিন্তু এই যে এই জায়গাটাতেও থাকবে, মানে অ্যামিনের মধ্যেও সেই অ্যালকিল গ্রুপটা থাকবে। বোঝা গেল কি না? তাড়াতাড়ি লিখে নাও, তাড়াতাড়ি লেখো। এরপরে একই রকমভাবে তোমাদেরকে আরও একটা বিক্রিয়া করতে হবে, 3 নম্বর। সেই বিক্রিয়াটা দিচ্ছি, সেটা তোমরা একটু নিজেরা ট্রাই করবে, তোমরা নিজেরাই পারবে ট্রাই করলে। তাহলে পরের পেজে চলে যাচ্ছি। 3 নম্বর, একই রকম তোমরা আগে থ্যালিমাইডটা এঁকে নাও, প্রত্যেকে থ্যালিমাইডটা আগে এঁকে নাও। ফার্স্টে বেঞ্জিন আঁকবে, দিয়ে সি ডবল বন্ড ও ওপরে, সি ডবল বন্ড ও নিচে, তারপরে NH। এটা হচ্ছে আমাদের থ্যালিমাইড। এবার একই রকম ফার্স্টে যেটা আমরা KOH ইথানল দিয়েছিলাম সেটা আগে দিয়ে দাও। KOH ইথানল না লিখে এইভাবেও লিখে দিতে পারে, ইথানলীয় KOH, একই ব্যাপার হলো কিন্তু, ইথানলীয় KOH একই ব্যাপার হলো। তাহলে একই রকম H আর OH যুক্ত করে জলটাকে আগে বের করে দাও। তাহলে এখানকার H আর এখানকার OH যুক্ত করে জল বের করে দাও, দিয়ে নাইট্রোজেনের সাথে পটাশিয়ামটাকে যুক্ত করে দাও। তাহলে H2O হয়ে গেল। এটা বেঞ্জিনের অংশটা, সি ডাবল বন্ড ও, একই রকম নিচেও সি ডাবল বন্ড ও, তাহলে এখানে নাইট্রোজেনের সাথে পটাশিয়ামটা যুক্ত হয়ে যাবে।
তাহলে এখানে পটাশিয়ামটাকে কে প্লাস আর নাইট্রোজেনটাকে এন মাইনাস এইভাবে লেখো। এবার নেক্সট আমরা কি করব দেখো, এই জায়গাটাতে এবার আসল মজাটা আছে। এবার এইখানে আমরা এই যৌগটা নিলাম, ধরো CH3 CH Cl COOH, CH3 CH Cl COOH, এই যৌগটার নাম কেউ বলতে পারবে? এনিওয়ান? এই যৌগটার নাম কেউ বলতে পারবে? এই যে এটা একটা কার্বক্সিলিক অ্যাসিড শ্রেণীর যৌগ, এটা প্রধান কার্যকরী গ্রুপ 1 নম্বর। 2 নম্বরে ক্লোরিন আছে, তাহলে 2 ক্লোরো, 3টে কার্বন আছে, মানে প্রোপানোইক অ্যাসিড, 2 ক্লোরো প্রোপানোইক অ্যাসিড। অথবা আরেকটা নাম বলতে পারি, এই যে COOH, এটা সরাসরি যে কার্বনে যুক্ত আছে সেটা আলফা কার্বন, আলফা ক্লোরো প্রোপানোইক অ্যাসিড, এটাও বলতে পারি। আচ্ছা তোমরা বলো তো যে প্রোপানোইক অ্যাসিড থেকে আমরা আলফা ক্লোরো প্রোপানোইক অ্যাসিড তৈরি করব, কোন বিক্রিয়ার মাধ্যমে করতে পারবো? এনিওয়ান? কার্বক্সিলিক অ্যাসিড চ্যাপ্টারে পড়ানো হয়ে গেছে। ধরো যে প্রোপানোইক অ্যাসিড, যদিও এটা এই বিক্রিয়ার অংশ না, এটা লেখার দরকার নেই, আমি জাস্ট তোমাদের রিভিশনের জন্য একটু জিজ্ঞেস করছি। এই যে প্রোপানোইক অ্যাসিড আছে ধরো, এটা থেকে আমরা তৈরি করছি আলফা ক্লোরোপ্রোপানোইক অ্যাসিড, মানে আলফা কার্বনের সাথে একটা ক্লোরিন যুক্ত করলাম। এটা কোন বিক্রিয়া? কিভাবে তৈরি করবো আমি জিজ্ঞেস করিনি, এটা কোন বিক্রিয়া সেটা বলো। কেউ বলতে পারবে? কার্বক্সিলিক অ্যাসিড চ্যাপ্টারে একটা হেভি ওয়েট নেম রিয়াকশন করিয়েছিলাম কিন্তু, যেটা বলেছিলাম খুব 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 গুরুত্বপূর্ণ, সেটা থেকে পরীক্ষাতে। ভেরি গুড, একদম ঠিক বলেছো, ভেরি গুড। HVZ বিক্রিয়া, ভেরি গুড। তাহলে এখানে বিক্রিয়ক হিসেবে কি দিয়েছিলাম মনে আছে? মানে কি দিতে হবে বিক্রিয়ক হিসেবে? লাল পি আর, ভেরি গুড, এখানে যেহেতু ক্লোরিন যুক্ত করেছি তাই লাল পি প্লাস Cl2 দিতে হবে, যদি ব্রোমিন যুক্ত করতাম Br2 দিতে হতো। ঠিক আছে, তো যাই হোক একটু রিভিশনের জন্য জিজ্ঞেস করলাম, এটা এখানে লেখার দরকার নেই, এটা HVZ বিক্রিয়া দ্বারা কিন্তু তৈরি করা যাবে। তো যাই হোক এটা তৈরি করেছি। এবার এটা তোমাকে দিয়ে দিয়েছে এখানে যুক্ত করতে। এবার কি হবে দেখো, তুমি জানো পটাশিয়াম তো হ্যালোজেনের সাথে খুব সহজে ভালো করে যুক্ত হয়ে যায়, তাহলে পটাশিয়াম আর এই হ্যালোজেন মানে ক্লোরিনটা যুক্ত হয়ে KCl তৈরি করো। তাহলে KCl তৈরি করে দিলাম। এবার বাকি অংশটাকে একসাথে জুড়ে দিবে, এদিকে জায়গা নেই আমি নিচে লিখছি। দেখো বাকি অংশটা কিভাবে জুড়বো, জুড়ার টেকনিকটা জানতে হবে কিন্তু, যে কোনো জায়গায় যে কোনো কিছু জুড়ে দিলে হবে না কিন্তু। কিভাবে জুড়বো দেখো, এখানে এই যৌগটাকে এঁকে নিচ্ছি, C+O, C+O নিচে, এখানে নাইট্রোজেন, ব্যাস এতটা পর্যন্ত ঠিক আছে। এবার এখানকার পটাশিয়ামটা বেরিয়ে গেছে, তাহলে এই নাইট্রোজেনের এই হাতটা ফাঁকা হয়ে গেছে। এখানকার ক্লোরিনটা বেরিয়েছে, দেখো ক্লোরিনটা যে কার্বন থেকে বেরিয়েছে সেই কার্বনের হাত ফাঁকা হয়ে গেছে, তাহলে ওই কার্বনের সাথে এই নাইট্রোজেনের বন্ধন হবে কিন্তু, মানে এই CH ওয়ালা কার্বনের সাথে এই নাইট্রোজেনটার বন্ধন হবে। তাহলে এখানে CH আমি লিখে দিচ্ছি, দিয়ে এই যৌগটাকে একটু ঘুরিয়ে লিখছি। ধরো এই যৌগটার সাথে CH3 একদিকে আছে, এই কার্বনটার সাথে একদিকে আছে COOH, একটু জাস্ট আমি ঘুরিয়ে লিখলাম, CH3 COOH আছে, একটু জাস্ট ঘুরিয়ে লিখলাম, বোঝা গেল কি না? এই যৌগটা ধরো তৈরি হলো। এবার এখনো আমাদের কাজ কিন্তু কমপ্লিট হয়নি। এবার নেক্সট এটাতে আমরা দিব হাইড্রাজিন, এটাতে আমরা দিব হাইড্রাজিন, NH2 হাইড্রাজিন। দেখো হাইড্রাজিন দিলে কি হবে, তখনও বললাম, আবার একই জিনিস আবার বলছি, এই যে এই অংশটাকে ফার্স্টে আলাদা করে দিবে, এই অংশটাকে ফার্স্টে আলাদা করে দিবে। তাহলে এই অংশটাকে যদি ফার্স্টে আলাদা করে লিখি, তাহলে বেঞ্জিনের অংশটা C+O, C+O, এটা হলো। আর এইদিকে তাহলে নাইট্রোজেনের অংশ থেকে, নাইট্রোজেন তার দুটো হাত আছে, CH, এই কার্বন CH এর সাথে একটা CH3 আর একটা COOH লেগে আছে, একদিকে CH3 আর একদিকে COOH দিয়ে দিলাম। এই CH3 COOH তোমার ইচ্ছা মতো যে কোনোভাবে দাও, অসুবিধা নেই। এবার দেখো কি করব, এই নাইট্রোজেনের দুটো হাতে দুটো হাইড্রোজেন লাগবে, তাহলে এই দুটো হাইড্রোজেন পেলো কোথায় থেকে, এই যে দুটো NH2 আছে, এখান থেকে একটা পেলো, ওখান থেকে একটা, তাহলে একই রকম NH একটা বেঁচে আছে, একটা NH, এগুলোতে জুড়ে দাও।
তাহলে এনএইচ একটা, একটা এনএইচ, আর দুটো নাইট্রোজেনের মধ্যে একটা আবার বন্ধন আছে, এখানে বন্ধন দিয়ে দাও, ব্যাস। তাহলে এরকম আমরা দুটো যৌগ কিন্তু পেয়ে গেলাম। এটা কিন্তু দুটো আলাদা যৌগ, হ্যাঁ, দুটো পাশাপাশি হয়ে গেছে, যাই হোক প্লাস সিম্বল দিয়ে দিলাম। এটা বাম দিকেরটা একটা যৌগ, ডান দিকেরটা আরেকটা যৌগ। এবার ডান দিকে যে ভদ্রলোকটা উৎপন্ন হয়েছে তুমি একটু ভালো করে দেখো, CH3 CH COOH, এই CH ওয়ালা কার্বনের সাথে আবার NH2 আছে, তাই না? তাহলে এটাকে যদি একটু ভালো করে সাজিয়ে গুছিয়ে একটু ভদ্র চেহারা দিয়ে লিখি, দেখো তো এইভাবে লিখতে পারছি কি না। CH3টাকে একদম বাম দিকে নিয়ে চলে আসলাম, তারপরে CH, তারপরে COOHটাকে একদম ডান দিকে নিয়ে চলে গেলাম। মাঝে যে CH আছে সেই কার্বনটার সাথে যুক্ত আছে N, তার সাথে দুটো H, মানে NH2। তাহলে এই কার্বনের সাথে আমি NH2 এইভাবে লিখে দিলাম। দেখো তো এই যৌগটা এটা কিনা, কারো কোনো কনফিউশন আছে কিনা? এই যে ওপরে যে যৌগটা লেখা আছে ডান দিকে সেটাই এটা তো? কোনো কনফিউশন আছে বলো? তাহলে যে যৌগটা উৎপন্ন হলো, এই রকম যৌগ কোথাও দেখেছিলাম আমরা বলো তো? যে যৌগটা উৎপন্ন হলো কোনো চ্যাপ্টারে এই রকমের যৌগ দেখেছিলাম আমরা? বায়োমলিকিউল চ্যাপ্টারটাতে দেখেছিলাম, অ্যামিনো অ্যাসিড যেখানে পড়েছিলাম। এই যে COOH, এটা তো একটা অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড, আর এখানে অ্যামিন গ্রুপ আছে, তাহলে এটাই তো অ্যামিনো অ্যাসিড। কোন ধরনের অ্যামিনো অ্যাসিড? COOH সরাসরি যে কার্বনের সাথে যুক্ত আছে সেটা আলফা কার্বন, তার মানে আলফা কার্বনে অ্যামিন যুক্ত আছে, তাহলে এটা আলফা অ্যামিনো অ্যাসিড। তার মানে এই যে এই গ্যাব্রিয়েল থ্যালিমাইড সংশ্লেষণ, এই বিক্রিয়াটার সাহায্য নিয়ে আমরা আলফা অ্যামিনো অ্যাসিড তৈরি করছি। এই আলফা অ্যামিনো অ্যাসিড, এটা থেকে কি তৈরি হয়? পেপটাইড, পেপটাইড থেকে পলিপেপটাইড দিয়ে প্রোটিন, মানে প্রোটিনের গঠনমূলক একক এটা। এই বিক্রিয়াটার বিশেষত্ব এটাই যে এই বিক্রিয়া দিয়ে কিন্তু আমরা আলফা অ্যামিনো অ্যাসিড তৈরি করতে পারি। আর এই যে যৌগটা তৈরি হয়েছে, যে আলফা অ্যামিনো অ্যাসিডটা তৈরি হয়েছে, এই ব্যাটার নাম হচ্ছে অ্যালানিন। এটাও তোমরা কিন্তু পড়েছিলে বায়োমলিকিউল চ্যাপ্টারটাতে। এই যৌগটার নাম হচ্ছে অ্যালানিন, ঠিক আছে? তাহলে এই ধরনের বিক্রিয়াগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যেভাবে স্টেপ বাই স্টেপ বললাম, যৌগগুলো দেখতেই বড়সড়, কিন্তু বিক্রিয়া খুবই সহজ। জাস্ট কারোর সাথে কেউ যুক্ত হয়ে কেউ বেরিয়ে যাচ্ছে, কেউ নতুন কেউ তৈরি হচ্ছে, শুধু কোথায় চেঞ্জ হচ্ছে এইটুকুটা ভালো করে মনে রাখবে, প্র্যাকটিস করবে ভালো করে, ব্যাস, তাহলে বাকিটা পেরে যাবে। আর এই ধরনের বিক্রিয়া কিন্তু ABCD শনাক্তকরণ হিসেবে খুব দেয়, বোঝা গেল কি না? ABCD শনাক্তকরণ খুব দেয় কিন্তু, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে দাগি নাও, এটা তাড়াতাড়ি লিখে নাও। এটা কত নম্বর বিক্রিয়া করলাম আমরা? 6 নম্বর বোধহয়, না না সরি 7 নম্বর। তাহলে এরপরে 8 নম্বর হবে, তাড়াতাড়ি করো। হয়ে গেছে? এরপরে লেখো 8 নম্বর দিয়ে, 8 নম্বর দিয়ে লেখো, এটাও একটা গুরুত্বপূর্ণ বিক্রিয়া, এই বিক্রিয়াটাও কিন্তু স্টার মেরে দিবে। এরপর লিখবে স্মিড বিক্রিয়া। স্মিড বিক্রিয়া, এটাও কিন্তু ইম্পর্টেন্ট বিক্রিয়া, স্মিড বিক্রিয়া, এটা লেখো। দেখো, স্মিড বিক্রিয়াতে প্রথমে কিন্তু একটা কার্বক্সিলিক অ্যাসিড তোমাকে নিতে হবে। সাপোজ আমি নিলাম অ্যাসিটিক অ্যাসিড CH3COOH, অ্যাসিটিক অ্যাসিড আমরা নিয়ে নিলাম, অ্যাসিটিক অ্যাসিড। এবার আমাদেরকে দিতে হবে, দেখো এই জায়গাটা একটু ভালো করে বুঝবে, এই যৌগটা HN3, এটা কিন্তু NH3 নয়, এটা কিন্তু অ্যামোনিয়া নয়, এটা আছে HN3। এই যৌগটার নাম হচ্ছে হাইড্রাজোয়িক অ্যাসিড, হাইড্রাজোয়িক অ্যাসিড। NH3 অ্যামোনিয়া, অ্যামোনিয়া কিন্তু একটা ক্ষারক, আর এটা HN3, এটা একটা অ্যাসিড, হাইড্রাজোয়িক অ্যাসিড, হাইড্রাজোয়িক অ্যাসিড, ঠিক আছে? দিয়ে আমাদেরকে দিতে হবে গাঢ় H2SO4, গাঢ় H2SO4। এটাও খুব সুন্দর এবং সহজ বিক্রিয়া। কি কি করতে হবে দেখো,
খুবই সহজভাবে তোমরা মনে রাখতে পারবে। এই যে এখান থেকে CO2 বের করবে, CO2টাকে ভাগিয়ে দিবে এখান থেকে। তাহলে CO2টাকে যদি ভাগিয়ে দিই, CO2 ভেঙে গেল, প্লাস এই যে এখানে দেখো N3 আছে, তিনটে নাইট্রোজেন আছে, ওখান থেকে একটা N2কে ভাগাও, মানে নাইট্রোজেন গ্যাস আকারে বেরিয়ে যাবে, CO2 গ্যাস, নাইট্রোজেন গ্যাস, এটা ভেঙে গেল। এবার বাকি যেটুকু অংশ থাকলো সেটুকু অংশকে জোড়া লাগাও। দেখো এখানে CH3 আছে, CH3টাকে আগে লিখলাম, এখানে একটা H বেঁচে আছে, আর এখানে একটা H আর একটা নাইট্রোজেন বেঁচে আছে। তাহলে একটা H আর এখানে একটা H আর N, তার মানে দুটো H একটা N, মানে NH2। তাহলে এখানে NH2 লাগিয়ে দেবো, ব্যাস। তাহলে এই বিক্রিয়া দ্বারা আমরা কি করতে পারলাম, কার্বক্সিলিক অ্যাসিড শ্রেণীর যৌগ থেকে অ্যামিন তৈরি করলাম। কিন্তু এটা একটা অ্যামিন, প্রাইমারি অ্যামিন শ্রেণীর যৌগ ছিল COOH, হয়ে গেল NH2। তাহলে এটা কিন্তু মিথাইল অ্যামিন। এই বিক্রিয়াটাও খুব গুরুত্বপূর্ণ। কার্বক্সিলিক অ্যাসিড শ্রেণীর যৌগ থেকে একটি মাত্র ধাপে কিন্তু আমরা অ্যামিন শ্রেণীর যৌগ, প্রাইমারি অ্যামিন তৈরি করে ফেলবো এই বিক্রিয়া দ্বারা। এই যৌগটা হচ্ছে মিথাইল অ্যামিন। তাহলে একই রকমভাবে আরেকটা বিক্রিয়া করা যাক। এবার ধরো বেনজোইক অ্যাসিড দিয়ে করছি আমরা বিক্রিয়াটা। 2 নম্বর ধরো আমরা নিলাম বেনজোইক অ্যাসিড, বেনজিনের সাথে COOH আছে। বেনজোইক অ্যাসিড, একই রকম বিকারকগুলো দিয়ে দিচ্ছি, HN3 গাঢ় H2SO4। তাহলে এবার কি কি তৈরি হবে একই রকম ভাবে বলো। এই যে এখান থেকে COO মানে CO2টা বেরিয়ে যাবে, CO2 বেরিয়ে গেল। এখানে যে N3 আছে, তিনটে নাইট্রোজেন আছে, দুটো নাইট্রোজেন, নাইট্রোজেন গ্যাস আকারে N2 আকারে বেরিয়ে গেল। তাহলে বেঁচে আছে এখানে NH আর এখানে একটা H, তাহলে NH2। আর বেনজিনের এই অংশটা, তাহলে বেনজিনের ওই অংশটার সাথে NH2টাকে যুক্ত করে দাও। তাহলে কি পেলাম আমরা, বেনজিনের এই অংশটার সাথে এবার আমরা NH2 যুক্ত করে দেবো। তাহলে এই যৌগটার নাম হচ্ছে অ্যানিলিন। তাহলে আমরা বেনজোইক অ্যাসিড থেকে অ্যানিলিন পেয়ে গেলাম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট রূপান্তর কিন্তু, এটা একটা ইম্পর্টেন্ট রূপান্তর। এটা পরীক্ষাতে খুব দেয় যে রূপান্তর করো বেনজোইক অ্যাসিড থেকে অ্যানিলিন, বা এইভাবে দিবে একটি মাত্র বিক্রিয়া দ্বারা কিভাবে বেনজোইক অ্যাসিড থেকে অ্যানিলিন তৈরি করতে পারবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট রিয়াকশন কিন্তু, স্টার মেরে দাও এটা। তাহলে স্মিথ বিক্রিয়া করলাম আমরা। এবার 9 নম্বর লিখবে। 9 নম্বর যে বিক্রিয়াটা করাবো এই বিক্রিয়াটা কিন্তু অলরেডি তোমরা করে ফেলেছো। এবার লিখবে অ্যালকিল আইসোসায়ানাইডের আদ্র বিশ্লেষণ দ্বারা, অ্যালকিল আইসোসায়ানাইডের আদ্র বিশ্লেষণ দ্বারা, আইসোসায়ানাইডের আদ্র বিশ্লেষণ দ্বারা। এটা একদম প্রথম দিন যখন নাইট্রোজেন ঘটিত যৌগ চ্যাপ্টারটা করেছিলাম সেই দিন কিন্তু এটা করিয়েছিলাম। অ্যালকিল আইসোসায়ানাইডের আদ্র বিশ্লেষণ দ্বারা। দেখো প্রথমে একটু মনে করিয়ে দিয়ে, এটা আগেই লেখার দরকার নেই, যেটা বলছি প্রথমে। যদি একটা অ্যালকিল সায়ানাইড নিই আমরা প্রথমে, এটা লেখার দরকার নেই, একটু জাস্ট রিভিশনের জন্য বলছি। যদি আমরা অ্যালকিল সায়ানাইড নিই, ধরো CH3CN নিলাম, এটাকে ধরো আদ্র বিশ্লেষণ করলাম অ্যাসিড মাধ্যমে, লঘু HCl দিয়ে আদ্র বিশ্লেষণ করলাম, তাহলে কি কি তৈরি হয়েছিল, এই CN-টা হয়ে যাবে COOH, তাই না? তার মানে আমরা কার্বক্সিলিক অ্যাসিড পেয়েছিলাম CH3COOH ধরো, তার সাথে পেয়েছিলাম অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl। এটা তার মানে সায়ানাইড জাতীয় যৌগের যদি আমরা অ্যাসিড মাধ্যমে আদ্র বিশ্লেষণ করি তাহলে কার্বক্সিলিক অ্যাসিড পাবো। এটা পেয়েছিলাম সায়ানাইড জাতীয় যৌগের ক্ষেত্রে। এবার আইসোসায়ানাইড জাতীয় যৌগ যদি নিই, এখানে ধরো আমরা নিচ্ছি আইসোসায়ানাইড জাতীয় যৌগ। সাপোজ আমরা নিলাম মিথাইল আইসোসায়ানাইড। মনে আছে আইসোসায়ানাইড জাতীয় যৌগ তো ক্ষারের উপস্থিতিতে তো আদ্র বিশ্লেষিত হয় না, শুধুমাত্র অ্যাসিডের উপস্থিতিতেই হয়। তাহলে এটাকে যদি আমরা লঘু HCl দিয়ে আদ্র বিশ্লেষিত করি তাহলে কি তৈরি হবে দেখো। এই যে এখানকার এনের মাঝখানটা ব্রেক করে এখানে তৈরি হয়েছিল একটা অ্যামিন। তাহলে এখানে নাইট্রোজেনের সাথে দুটো হাইড্রোজেন যুক্ত করে দেবো, জাস্ট বাম দিকে যে অ্যালকিল গ্রুপ আছে সেটাই থাকবে।
তাহলে CH3NH2। আর তার সাথে এই ডান দিকের পোর্শনটাতে কি তৈরি হয়েছিল, একটা অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড। ডান দিকে যেহেতু একটাই কার্বন আছে, একটা কার্বন বিশিষ্ট কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হবে, মানে ফর্মিক অ্যাসিড HCOOH। এটা আমরা কিন্তু পেয়েছিলাম, অলরেডি আগে করা আছে কিন্তু এই বিক্রিয়াটা। তাহলে আমরা অ্যালকিল আইসোসায়ানাইডের যদি অ্যাসিড মাধ্যমে আদ্র বিশ্লেষণ করি, দেখো একটা অ্যামিন পেলাম, প্রাইমারি অ্যামিন। আর অ্যালকিল সায়ানাইডের যদি অ্যাসিড মাধ্যমে আদ্র বিশ্লেষণ করি তবে কিন্তু কার্বক্সিলিক অ্যাসিড পেতাম। বোঝা গেল ব্যাপারটা? তাহলে এটা হচ্ছে মিথাইল আইসোসায়ানাইড। মিথাইল আইসোসায়ানাইড। এটা একটা 1 ডিগ্রি অ্যামিন পেয়েছি আমরা, মিথাইল অ্যামিন। মিথাইল অ্যামিন। আর ওটা তো ফর্মিক অ্যাসিড। নাও তাড়াতাড়ি লিখে নাও। তাহলে প্রাইমারি অ্যামিন প্রস্তুতির বিক্রিয়া কিন্তু মোটামুটি সমস্ত কিছু আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার আমরা সেকেন্ডারি অ্যামিন তৈরি করব। এটা হয়ে গেলে এরপরে হেডিং দিয়ে লিখবে সেকেন্ডারি অ্যামিন প্রস্তুতি। এবার হেডিং দিয়ে লেখো সেকেন্ডারি অ্যামিন প্রস্তুতি। সেকেন্ডারি অ্যামিন প্রস্তুতি, এটা দিয়ে হেডিং দাও। দেখো এখানে যে বিক্রিয়াগুলো করব, ফার্স্টে ধরো যেটা করছি সেই বিক্রিয়াটা কিন্তু অলরেডি তোমরা করে ফেলেছো। 1 নম্বর দিয়ে লেখো অ্যালকিল আইসোসায়ানাইড থেকে। অ্যালকিল আইসোসায়ানাইড থেকে, এটাও তোমরা একদম প্রথম দিন যেদিন করিয়েছিলাম এই চ্যাপ্টার, সেই চ্যাপ্টারে কিন্তু সেই দিনে কিন্তু এটা করে ফেলেছো। অ্যালকিল আইসোসায়ানাইড থেকে। দেখো ধরো একটা অ্যালকিল আইসোসায়ানাইড নিচ্ছি আমরা, সাপোজ এটাই নিলাম, মিথাইল আইসোসায়ানাইড CH3NC। মিথাইল আইসোসায়ানাইড। মিথাইল আইসোসায়ানাইড। আচ্ছা বলো তো, অ্যালকিল আইসোসায়ানাইডের যদি আমরা বিজারণ করি তাহলে কি পেয়েছিলাম? অ্যালকিল সায়ানাইডের বিজারণে 1 ডিগ্রি অ্যামিন পেয়েছিলাম, আর অ্যালকিল আইসোসায়ানাইডের বিজারণে 2 ডিগ্রি অ্যামিন পেয়েছিলাম, তাই না? তাহলে এখানে বিজারক দিয়ে দিচ্ছি, নিকেল হাইড্রোজেন দিতে পারো, বা ধরো সোডিয়াম ইথানল দিতে পারো। এই বিক্রিয়াটা অলরেডি করানো আছে, একদম প্রথম দিন করিয়েছিলাম। অ্যালকিল আইসোসায়ানাইড তার বিজারণে তৈরি হয়েছিল 2 ডিগ্রি অ্যামিন। তাহলে CH3 2 ডিগ্রি অ্যামিন কি করে তৈরি করবো? এই যে এখানে N আছে আর এখানে C আছে, ফার্স্টে এখানে N আর C এর মধ্যে সিঙ্গেল বন্ড দিয়ে দিলাম, বাদ বাকি সব বন্ধন সরিয়ে দিলাম। এবার বাদ বাকি হাতগুলো হাইড্রোজেন দ্বারা পূরণ করো। নাইট্রোজেনের 3টে হাত, দুদিকে 2টো হাত দেওয়া আছে, একটা হাত বাকি আছে, তাহলে একটা হাইড্রোজেন হবে। কার্বনের টোটাল 4টা হাত, একটা হাত হয়ে আছে, আরও 3টে হাত হবে, তাহলে আরও 3টে হাইড্রোজেন দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল। তাহলে এটা একটা 2 ডিগ্রি অ্যামিন আমরা পেয়ে গেলাম। 2 ডিগ্রি অ্যামিন কেন বলছি? নাইট্রোজেন দুদিকে 2টো কার্বনের সাথে যুক্ত আছে, তাই কিন্তু এটা একটা 2 ডিগ্রি অ্যামিন। তাহলে আইসোসায়ানাইড, অ্যালকিল আইসোসায়ানাইডকে যদি আমরা বিজারণ করি সেক্ষেত্রে কিন্তু আমরা 2 ডিগ্রি অ্যামিন পাবো, আর অ্যালকিল সায়ানাইডের বিজারণ যদি করি সেক্ষেত্রে আমরা কিন্তু 1 ডিগ্রি অ্যামিন পাবো। ঠিক আছে, এটা একটা বিক্রিয়া হলো। এবার 2 নম্বর দিয়ে লেখো অ্যালডিহাইড ও কিটোন থেকে। অ্যালডিহাইড ও কিটোন থেকে, এখানেও কিন্তু এই বিক্রিয়াটার কিছুটা অংশ আমরা অলরেডি করে ফেলেছি। অ্যালডিহাইড ও কিটোন থেকে। দেখো ফার্স্টে ধরো আমরা একটা অ্যালডিহাইড নিয়ে কাজটা করছি।
সাপোজ আমরা নিলাম এই যৌগটা CH3 সি ডাবল বন্ড ও এইচ, একটু সাজিয়ে গুছিয়ে লিখলাম। এই যৌগটার নাম কি? কে এটা? তাড়াতাড়ি, কে এই যৌগটা? CH3 সি ডাবল বন্ড ও এইচ মানে CHO। তাহলে CH3 CHO মানে কি? অ্যাসিটালডিহাইড। তাহলে আমরা অ্যাসিটালডিহাইড এঁকে নিয়েছি। এর সাথে আমরা একটা ধরো অ্যামিনের বিক্রিয়া করাচ্ছি। এই যৌগটার সাথে আমরা একটা অ্যামিনের বিক্রিয়া করাচ্ছি। সাপোজ ধরো এই অ্যামিনটা নিলাম, একটু সাজিয়ে গুছিয়ে একবারে লিখে দিচ্ছি, হ্যাঁ, তাহলে বারবার করে সাজাতে হবে না। এই অ্যামিনটা নিলাম, ধরো বেনজিনের সাথে NH2 আছে, মানে এটা অ্যানিলিন। অ্যানিলিন, এই অ্যামিনটা আছে। এই দুজনের যদি বিক্রিয়া করাই, দুজনকে নিয়ে ধরো একটু উত্তপ্ত করলাম, তাহলে কি হবে বলো তো? এই বিক্রিয়া কিন্তু অলরেডি অনেকবার করেছি আমরা। এই যে এখান থেকে ও আর এখান থেকে H2, তাহলে H2 ও জল আকারে বেরিয়ে যাবে। তাহলে জল আকারে বেরিয়ে গিয়ে বাদ বাকি অংশটা কিন্তু একসাথে জুড়ে যাবে। তাহলে জলটাকে আগে বের করে দিই, H2 বেরিয়ে গেল। তাহলে বাদ বাকি অংশটাকে যদি জুড়ে দিই, তাহলে যেটা পাচ্ছি সেটা লেখা যাক। দেখো, তাহলে পাচ্ছি হচ্ছে আমরা CH3 CH, তাহলে এখানে কার্বনের সাথে ডাবল বন্ড আছে, এখানকার অক্সিজেন হাইড্রোজেন দুটো তো সরে গেছে, তাহলে এই ডাবল বন্ডটা সরাসরি এই নাইট্রোজেনের সাথে গিয়ে যুক্ত হবে, N। এখানে এটা দেখো, এটাকে আমরা অ্যামিন বলি না, এখানে দেখো ডাবল বন্ড আছে, হ্যাঁ, তাই এটাকে বলা হয় ইমিন। এই যৌগটাকে বলা হয় কিন্তু ইমিন। এই যৌগটাকে বলা হয় ইমিন। এবার নেক্সট আমরা কি করব, এখনো কমপ্লিট হয়নি, আমরা অ্যামিন তৈরি করছি 2 ডিগ্রি অ্যামিন। এই যৌগটার বিজারণ করব। ধরো নিকেল হাইড্রোজেন দিয়ে দিলাম, দিয়ে বিজারণ করছি। বিজারণ যদি করি, এই যে এই জায়গাটাতে ডাবল বন্ড আছে এখানে, এই জায়গাটা হাইড্রোজেনেশন হয়ে যাবে, সিঙ্গেল বন্ড হয়ে যাবে। তাহলে সেখানে যদি সিঙ্গেল বন্ড হয়ে যায়, তাহলে কি তৈরি হবে দেখা যাক। দেখো CH3, একটু সাজিয়ে গুছিয়ে লিখছি, হ্যাঁ, CH3 লিখলাম ধরো। এই হাইড্রোজেনটা কিন্তু অলরেডি এই কার্বনের সাথে যুক্ত আছে, মানে ওই কার্বনটা একবারে CH লিখে দিই আমি। এই এইচটা কোথায় থেকে আসলো? এই যে এই হাইড্রোজেনটা কার্বনের সাথে যুক্ত আছে ওটা। এবার বিজারণ হবে, যেহেতু হাইড্রোজেনেশন হচ্ছে, ডাবল বন্ড কিন্তু আর থাকবে না, সেটা সিঙ্গেল বন্ড হয়ে যাবে, হলো। তারপরে নাইট্রোজেন আছে, দিলাম। তারপরে এদিকে ডান দিকে বেঞ্জিনের অংশটা আছে, সেটাও দিয়ে দিলাম। এখনো কিন্তু কমপ্লিট হয়নি। ব্যাস, দেখো কি করেছি, জাস্ট ওপরের যৌগটাই নিচে লিখেছি, শুধু ডাবল বন্ডের মধ্যে একটা বন্ধন কমিয়ে দিয়েছি, যেহেতু বিজারণ হচ্ছে, হাইড্রোজেনেশন হবে, দ্বিবন্ধনটা সরে যাবে। এবার দেখো মাঝখান থেকে একটা বন্ধন কমিয়েছি জন্য এই কার্বনেরও একটা হাত কমে গেছে, নাইট্রোজেনেরও একটা হাত কমে গেছে। কার্বনের দুদিকে দুটো হাত আছে, আর একটা হাতে হাইড্রোজেন যুক্ত আছে, 3টে হাত, তাহলে আরেকটা হাত লাগবে। তাহলে সেই হাতটা হাইড্রোজেন দ্বারা পূরণ করব, তার মানে এই কার্বনের সাথে আরেকটা হাইড্রোজেন যুক্ত হবে। অলরেডি একটা হাইড্রোজেন আছে, আর একটা হাইড্রোজেন যুক্ত করলে CH2 হয়ে গেল। এবার নাইট্রোজেনের দুদিকে দুটো হাত হয়ে আছে, নাইট্রোজেনের তো 3টে হাত হয়, তাহলে এই নাইট্রোজেনের সাথে আরেকটা হাইড্রোজেন কিন্তু যুক্ত হবে, তাহলে টোটাল নাইট্রোজেনেরও 3টে হাত হয়ে গেল। বোঝা গেল ব্যাপারটা? তাহলে এখানে মাঝখানে হয়ে যাবে NH। দেখো আমরা একটা 2 ডিগ্রি অ্যামিন পেয়ে গেছি, নাইট্রোজেনের এদিকেও কার্বনের সাথে যুক্ত আছে, ওদিকেও বেঞ্জিনের কার্বনের সাথে যুক্ত আছে। তাহলে এখানে কিন্তু একটা 2 ডিগ্রি অ্যামিন আমরা পেয়ে গেলাম। তাহলে এটা একটা 2 ডিগ্রি অ্যামিন। এটা অ্যালডিহাইড দিয়ে করলাম। তাহলে একই রকম যদি আমরা কিটোন দিয়ে করি, ধরো অ্যাসিটোন দিয়ে যদি করি, সেটা কীরকম হবে? একদম সেম হবে, শুধু এইচ এর জায়গায় আর একটা CH3 দিয়ে দেবো। বোঝা গেল কি না? তাহলে করে ফেলো, তাড়াতাড়ি এটা করো, তারপরে ওটা করতে হবে আবার।
দেখো এবার নেক্সট এটারই রোমান 2 দিয়ে অ্যাসিটোন দিয়ে করো বিক্রিয়াটা। CH3 C ডাবল বন্ড O CH3, এটা অ্যাসিটোন। একই রকম ভাবে এটার সাথে অ্যানিলিনের বিক্রিয়া করাচ্ছি, NH2, এটা বেঞ্জিনের সাথে যুক্ত আছে তার মানে অ্যানিলিন, অ্যানিলিন। এই দুটোকে নিয়ে জাস্ট একটু উত্তপ্ত করো, তাহলে জলটা বেরিয়ে যাবে। কিভাবে জলটা বের করবে? এই যে এখান থেকে O আর ওখান থেকে H2, এখান থেকে O নিলে এখান থেকে H2, তাহলে জল বেরিয়ে গেল, H2 বেরিয়ে গেল। এবার H2 বেরিয়ে গেল, বাকি অংশটাকে এবার তুমি জোড়া লাগিয়ে দাও। তাহলে বাকি অংশটা যদি জোড়া লাগিয়ে দিই, CH3 C, এদিকে CH3, এখানে কার্বনের সাথে ডাবল বন্ড আছে দিয়ে দিলাম। এবার এখানে O আর H2 তো বেরিয়ে গেছে, ঠিক আছে, তাহলে ওই ডাবল বন্ডটা সরাসরি নাইট্রোজেনের সাথে গিয়ে যুক্ত হয়ে যাবে, তাহলে এখানে নাইট্রোজেনটা দিয়ে দিলাম। এবার ডান দিকে বন্ধন দিয়ে বেঞ্জিনটা আছে, ডান দিকে বন্ধন দিয়ে কিন্তু বেঞ্জিনটা দিয়ে দিলাম। ব্যাস, এই একটা যৌগ পেয়ে গেছি, ইমিন। এবার নেক্সট এটাকে কি করব আমরা? নিকেল হাইড্রোজেন দ্বারা বিজারণ করব। তাহলে এখানে আবার দিয়ে দিই নিকেল হাইড্রোজেন। তাহলে নিকেল হাইড্রোজেন দিলে কি হবে? এই যে এখান থেকে দ্বিবন্ধনের একটা বন্ধন কমিয়ে দিব আমরা, দিয়ে এই কার্বনের সাথেও তাহলে একটা হাইড্রোজেন যুক্ত হবে, ওই নাইট্রোজেনের সাথেও একটা হাইড্রোজেন যুক্ত হবে, হাইড্রোজেনেশন বিক্রিয়া জাস্ট। তাহলে আমরা কি পাচ্ছি দেখে নেওয়া যাক। দেখো CH3 C CH3, প্রথমের কাজটা আগে করি, দ্বিবন্ধনের মধ্যে জাস্ট একটা বন্ধন কমিয়ে দিলাম, প্রথমের কাজটা আগে করলাম। বাদ বাকি অংশটা যেরকম আছে টোটালটা সেরকম সেম টু সেম ডিটো কপি পেস্ট করে দিলাম, হয়ে গেল। এবার যেহেতু কার্বন আর নাইট্রোজেন দুজনেরই একটা হাত, মানে দুজনের মধ্যে থেকে বন্ধনটা কমেছে, তাহলে এই কার্বনেরও একটা হাত কমে গেল, নাইট্রোজেনেরও একটা হাত কমে গেল। দেখো দেখেই বুঝতে পারবে, কার্বনের 3 দিকে 3টা হাত হয়ে আছে, নাইট্রোজেনের 2 দিকে 2টো হাত হয়ে আছে। কার্বনে 4টা হাত হয়, তাহলে আরেকটা হাত দেওয়ার জন্য সেটা হাইড্রোজেন দ্বারা পূরণ করব। নাইট্রোজেনেরও 3টে হাত হয়, আরেকটা হাইড্রোজেন দ্বারা পূরণ করব। তার মানে দুটো দুটো পরমাণুতে একটা একটা করে হাইড্রোজেন পরমাণু যুক্ত হলো, তার মানে H2 যুক্ত হলো, হাইড্রোজেনেশন বিক্রিয়া, বিজারণ বিক্রিয়া এটা, ঠিক আছে। তাহলে এবার আবার আমরা কিন্তু একটা 2 ডিগ্রি অ্যামিন পেয়ে গেছি। 2 ডিগ্রি অ্যামিন কেন বলছি? যে নাইট্রোজেনটা আছে, দেখো নাইট্রোজেনটা এইদিকে একটা কার্বনের সাথে যুক্ত আছে, ওইদিকে একটা বেঞ্জিনের কার্বনের সাথে যুক্ত আছে, দুদিকে দুটো কার্বনের সাথে যুক্ত আছে, ওই জন্য এটা 2 ডিগ্রি অ্যামিন। 3 দিকে 3টে কার্বনের সাথে যুক্ত থাকলে 3 ডিগ্রি অ্যামিন হতো। তাহলে এখানে কিন্তু আমরা 2 ডিগ্রি অ্যামিন পেয়ে গেলাম, হয়ে গেল। দেখো এবার যেটা করব সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ। এবার লিখবে হেডিং দিয়ে, এবার আমরা 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যামিনকে শনাক্ত করব। ইম্পর্টেন্ট, এটা লিখবে 1 ডিগ্রি মানে প্রাইমারি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যামিনের শনাক্তকরণ। তুমি বুঝবে কি করে কোনটা 1 ডিগ্রি অ্যামিন, কোনটা 2 ডিগ্রি অ্যামিন, কোনটা 3 ডিগ্রি অ্যামিন? সেটা শনাক্তটা কিভাবে করবে সেটা এবার আমরা দেখব। 1 ডিগ্রি 2 ডিগ্রি ও 3 ডিগ্রি অ্যামিনের শনাক্তকরণ। শনাক্তকরণ এটা যে পরীক্ষা দ্বারা শনাক্ত করা যায় সেটাকে বলা হয় হিন্সবার্গের পরীক্ষা। হিন্সবার্গ একজন সায়েন্টিস্টের নাম, হিন্সবার্গের পরীক্ষা। হিন্সবার্গের পরীক্ষা দ্বারা কিন্তু এটা আমরা করতে পারি, হিন্সবার্গের পরীক্ষা। দেখো হিন্সবার্গের পরীক্ষাটা কি, এখানে কি কিভাবে পরীক্ষাটা করা হয় সব কিছু কিন্তু তোমাদেরকে এবার আমরা ডিটেলে বলবো। এটাকে হেডিং দিয়ে দাও। দেখো প্রথমে আমাদেরকে জানতে হবে এই বিক্রিয়াটার মেন বিকারকটাকে, ঠিক আছে, যেটাকে হিন্সবার্গের বিকারক বলা হয়, সেই বিকারকটা আগে লিখে ফেলো। হিন্সবার্গের বিকারক,
হিন্সবার্গের বিকারক, সেই হিন্সবার্গের বিকারকটার নাম হচ্ছে বেনজিন সালফোনিল ক্লোরাইড। বেনজিন সালফোনিল ক্লোরাইড, বেনজিন সালফোনিল ক্লোরাইড, একে কিন্তু হিন্সবার্গের বিকারক বলা হয়। তাহলে পরীক্ষাতে শর্ট কোশ্চেন এভাবেও আসতে পারে, হিন্সবার্গের বিকারক কোনটি, বা এমসিকিউ চলে আসলো হিন্সবার্গের বিকারক কোনটি দিয়ে 4টে অপশন দিয়ে দিল। তাহলে হিন্সবার্গের বিকারকটা হচ্ছে বেনজিন সালফোনিল ক্লোরাইড। ঠিক আছে, এটা সংকেতটা লিখে দিচ্ছি। বেনজিন আছে ধরো, বেনজিনের সাথে যুক্ত থাকবে SO2Cl, SO2Cl, বেনজিন সালফোনিল ক্লোরাইড, এটাই কিন্তু হিন্সবার্গের বিকারক। বা ধরো এটাকে সংক্ষেপে এইভাবে লেখা থাকতে পারে, বেনজিন মানে C6H6, তো তারই তো একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত করে SO2Cl যুক্ত করা আছে, মানে C6H5SO2Cl, এটা হচ্ছে বেনজিন সালফোনিল ক্লোরাইড, বা এটা হিন্সবার্গের বিকারক। ঠিক আছে, এবার আমরা অ্যাকচুয়ালি পরীক্ষাটা করব কি করে, আমরা বুঝবো কি করে কোনটা 1 ডিগ্রি, কোনটা 2 ডিগ্রি, কোনটা 3 ডিগ্রি, আমি সেটা এবার আমরা দেখব। এটুকুটা লেখো, পরের পেজে গিয়ে দেখাচ্ছি, তাড়াতাড়ি লেখো। দেখো, সাপোজ আমরা একটা 1 ডিগ্রি অ্যামিন নিলাম, 1 নম্বর করছি, আমরা ধরো একটা 1 ডিগ্রি অ্যামিন নিলাম, CH3CH2NH2, এর নাম হচ্ছে ইথাইল অ্যামিন, এটা একটা 1 ডিগ্রি অ্যামিন। 1 ডিগ্রি অ্যামিন। এবার ধরো এর সাথে হিন্সবার্গের যেটা বিকারক সেটা আমি যুক্ত করে দিলাম। হিন্সবার্গের বিকারকটাকে কি বললাম, বেনজিন সালফোনিল ক্লোরাইড। ঠিক আছে, তাহলে বেনজিন সালফোনিল ক্লোরাইডটা কি, C6H5SO2Cl, ছোট করে সংক্ষেপে লিখলাম বেনজিন সালফোনিল ক্লোরাইড, এটা হচ্ছে হিন্সবার্গের বিকারক। হিন্সবার্গের বিকারক। দেখো ফার্স্টে বিক্রিয়াটা কি হচ্ছে, খুবই সহজ বিক্রিয়া, দেখে ভয় পাওয়ার কিছু নাই, ভেরি ইজি। এরা দুজন বিক্রিয়া করে কি তৈরি করবে দেখো, এই যে এখানে NH2 দেখছো না, NH2 এখান থেকে একটা H বেরাবে আর এখানকার Cl এর সাথে যুক্ত হয়ে HCl তৈরি করবে। তাহলে আমাদের ফার্স্ট কাজ কি, এখান থেকে একটা H আর এখানকার একটা Cl যুক্ত করে HCl বের করা। তাহলে HClটাকে যদি আলাদা করে দিই, HCl ধরো আলাদা করে দিলাম, তাহলে বাকি অংশটাকে এবার জুড়ে দিব। বাকি অংশটাকে যদি জুড়ে দিই কীরকম লাগছে দেখতে, দেখো এই C6H5SO2, এটা ধরো ফার্স্টে লিখে দিলাম C6H5SO2, এখানকার সিএলটা বেরিয়েছে, এখানকার একটা এইচ এর সাথে যুক্ত হয়েছে, তাই না? তাহলে এখানে NH বেঁচে আছে, একটা হাইড্রোজেন গেছে, একটা হাইড্রোজেন তো বেঁচে আছে, NH বেঁচে আছে, যেখান থেকে বেরিয়েছে তার সাথেই এই অংশটা যুক্ত করতে হবে কিন্তু, হ্যাঁ। তাহলে এখানকার ক্লোরিন, এখানকার একটা এইচ বেরিয়ে গেছে, এখানে NH বেঁচে আছে, তারপরে CH2, তারপরে CH3, তাহলে এখানে উল্টো করে যুক্ত করবে NH। মনে রাখবে যেখান থেকে বেরিয়েছে মানে যেই জায়গাটাতে হাতটা ফাঁকা হয়েছে সেই জায়গাটার সাথেই যুক্ত হবে কিন্তু। তাহলে এখানে SO2 পরে NH, তারপরে এখানে CH2, ওখানে CH3 আছে, পাশাপাশি দিয়ে দাও CH2 CH3। তাহলে ফার্স্ট স্টেপে আমাদের কিন্তু এই যৌগটা তৈরি হলো। এই যৌগটার নাম কি, এই যৌগটা দেখো এখানে দেখো একটা অ্যালকিল গ্রুপ আছে, ইথাইল গ্রুপ, সেটা অ্যাকচুয়ালি নাইট্রোজেনটার সাথে যুক্ত আছে। একটু আগে বলেছিলাম আমরা সেটাকে আমরা N এইভাবে লিখি, N ক্যাপিটাল N ফর নাইট্রোজেন, মানে নাইট্রোজেনের সাথে ওটা যুক্ত আছে, N ইথাইল। এবার বাদ বাকি অংশটার নাম হচ্ছে বেনজিন সালফোনামাইড, মানে বেনজিন আছে তার সাথে SO2NH2 যদি থাকে সেটা হচ্ছে বেনজিন সালফোনামাইড, সেটারই একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত করে ইথাইল গ্রুপ যুক্ত আছে, তাই ইথাইল বেনজিন সালফোনামাইড। ইথাইল গ্রুপটা নাইট্রোজেনের সাথে যুক্ত আছে তাই N ইথাইল, N ইথাইল বেনজিন সালফোনামাইড, বেনজিন সালফোনামাইড। এর একটা কিন্তু অধক্ষেপ পড়বে দ্রবণের মধ্যে, বোঝা গেল কি না? এটার একটা কিন্তু আমরা অধক্ষেপ পাবো, এটা যেহেতু অদ্রাব্য দ্রবণটিতে তাই এটার আমরা একটা অধক্ষেপ পাবো। অধক্ষেপ মানে অধক্ষেপটা যদি উৎপন্ন হয় বুঝতে পারবো যে বিক্রিয়াটা হয়েছে। ঠিক আছে, এখনো কমপ্লিট হয়নি।
এবার নেক্সট আমাদেরকে কি করতে হবে, এখানে KOH পটাশিয়াম হাইড্রক্সাইড যুক্ত করতে হবে। পটাশিয়াম হাইড্রক্সাইড যুক্ত করলে বেশ মজার একটা বিক্রিয়া হবে। দেখো এখানে নাইট্রোজেনের সাথে একটা হাইড্রোজেন যুক্ত আছে, এই হাইড্রোজেনটা এই পটাশিয়ামের OH এর সাথে যুক্ত হয়ে যাবে, মানে এটা অ্যাকচুয়ালি H প্লাস আকারে বেরাবে আর এখানে OH মাইনাস আকারে ওই দুজন যুক্ত হয়ে জল তৈরি করবে। তাহলে এখানে কি কি উৎপন্ন হচ্ছে দেখে নেওয়া যাক। তাহলে জলটা আগে H2ওটাকে আগে বের করে দিলাম, এই নাইট্রোজেনের Hটা আর এখানকার OHটা যুক্ত হয়ে জল তৈরি হয়ে গেল। এবার একই রকমভাবে আমরা বাকি অংশটাকে আবার জোড়া লাগাবো। তাহলে বাকি অংশটাকে জোড়া লাগালে কি পাচ্ছি দেখে ফেলো। তাহলে এখানে C6H5SO2 N, এদিকে CH2CH3 এই অংশটা লিখে দিলাম। এবার নাইট্রোজেনের কাছ থেকে এইচটা বেরিয়ে গেছে আর KOH এর কাছ থেকে OH বেরিয়ে গেছে, তাহলে এখানে নাইট্রোজেনের একটা হাত ফাঁকা হয়ে গেছে আর এখানে পটাশিয়ামটা বেঁচে আছে। তাহলে এই নাইট্রোজেনের সাথে কিন্তু পটাশিয়ামটা যুক্ত হয়ে যাবে। তাহলে পটাশিয়ামটা K প্লাস আকারে থাকবে, নাইট্রোজেনটা N মাইনাস আকারে থাকবে, ব্যাস। তার মানে একটা পটাশিয়ামের লবণ পাবো আমরা। হ্যাঁ, এটাকে বলবো আমরা পটাশিয়াম লবণ। আর যখনই লবণ তৈরি করে ফেলবে সেটা কিন্তু দ্রবণটাতে দ্রবীভূত হয়ে যাবে, দ্রাব্য হয়ে যাবে। তাহলে পটাশিয়াম লবণ, লবণ এ কিন্তু দ্রাব্য হয়ে যাবে। যখন দ্রাব্য বা দ্রবীভূত হবে সেটা কিন্তু আর অধক্ষেপ রূপে থাকবে না, মানে দ্রবণের মধ্যে মিশে যাবে। বোঝা গেল? তাহলে যেটা অধক্ষেপ ছিল তার মধ্যে পটাশিয়াম হাইড্রোক্সাইডটা যদি যুক্ত করো তাহলে কিন্তু আর কোনো অধক্ষেপ দেখতে পাবে না, সেটা দ্রবণটাতে দ্রবীভূত হয়ে যাবে। এবার নেক্সট তুমি যদি আরেকবার এই যৌগটাতে, যে যৌগটা পেলে, তুমি চাইলে যে আমি আবার অধক্ষেপটাকে ফিরিয়ে আনবো, তুমি ক্ষার যোগ করেছিলে, ক্ষার যোগ করে অধক্ষেপটা দ্রবীভূত হয়ে গেছিল, তুমি অ্যাসিড যোগ করো আবার অধক্ষেপটা ফিরে চলে আসবে। ধরো আমি HCl যোগ করছি, তাহলে HCl যোগ করলে আবার কি হবে তোমরা খুব ভালো করেই জানো, পটাশিয়ামটার হ্যালোজেনের প্রতি একটা বিশেষ লোভ আছে। তাহলে এই পটাশিয়াম এই হ্যালোজেনটার সাথে ক্লোরিনের সাথে যুক্ত হয়ে KCl তৈরি করবে। তাহলে KCl দেখো কি কি তৈরি হচ্ছে, খুবই ইজি বিক্রিয়া, জাস্ট এক দুবার একটু প্র্যাকটিস করলেই হয়ে যাবে। তাহলে KCl পেয়ে গেলাম, এখানকার K আর এখানকার KCl, এবার বাকি অংশটা আবার জুড়ে দাও। তাহলে C6H5, এই গঠনগুলো স্ট্রাকচারগুলো দেখতেই বড় বড়, কিন্তু একবার যদি শুরু করো অটোমেটিক শেষ হয়ে যাবে। C6H5SO2, দেখো এখানে নাইট্রোজেনের সাথে যে পটাশিয়ামটা ছিল তো চলে গেছে আর এখানকার ক্লোরিনটাও বেঁচে ভেঙে গেছে। তাহলে নাইট্রোজেনের একটা হাত ফাঁকা হয়ে গেল আর এখানকার এইচটা বেঁচে আছে, তাহলে এই এইচটা নাইট্রোজেনের সাথে যুক্ত হয়ে যাবে, হয়ে গেল NH। তারপরে ডান দিকে যা আছে তাই CH2CH3। তুমি ভালো করে দেখো এই যৌগটাই কিন্তু যে ওপরে যে যৌগটা লিখেছিলাম ওই কিন্তু এটা। তার মানে এটা যখন তৈরি হলো আবার পুনরায় অধক্ষেপ হয়ে যাবে। এই যৌগটা N-ইথাইল বেনজিন সালফোনামাইড যেটা লিখেছিলাম সেটাই, পুনরায় কিন্তু আবার অধক্ষেপ তৈরি হয়ে যাবে। বোঝা গেল? দেখো তাহলে এবার আমরা বুঝবো কি করে যে 1 ডিগ্রি অ্যামিন আছে। প্রথমে সেটার সাথে হিন্সবার্গের বিকারক আমাদেরকে যোগ করতে হবে। যোগ করে দেখতে পেলাম একটা অধক্ষেপ তৈরি হয়ে গেল, ঠিক আছে। অধক্ষেপ তৈরি হয়ে গেল মানেই যে এটা 1 ডিগ্রি অ্যামিন তা কিন্তু নয়। অধক্ষেপ তৈরি হলো, তাতে আবার পটাশিয়াম হাইড্রোক্সাইড যোগ করলাম। যদি ধরো অধক্ষেপটা দ্রবীভূত হয়ে গেল, মানে অধক্ষেপটা ভ্যানিশ হয়ে গেল, তারপরে আবার তাতে HCl যোগ করে আবার পুনরায় অধক্ষেপটা চলে এলো, তবে কনফার্ম হয়ে গেলাম যে সেটা 1 ডিগ্রি অ্যামিন আছে। এবার দেখো 2 ডিগ্রি অ্যামিনের ক্ষেত্রে কি কাজ করব, দেখো খুবই ইজি। 2 ডিগ্রি অ্যামিনটা, এটা 1 ডিগ্রি অ্যামিন হয়ে গেল। এবার পরের পেজে আমরা একটা 2 ডিগ্রি অ্যামিন নিয়ে করবো। এটা একটু তাড়াতাড়ি লিখে নাও, এটা একটু তাড়াতাড়ি লিখে নাও, হয়ে গেলে বলো। একটু মন দিয়ে প্র্যাকটিস করবে, ব্যাপারটা কিন্তু খুবই ইজি, কনসেপ্টও বেশি লাগাতে হবে না, জাস্ট এক জায়গা থেকে এক জায়গায় কোনটা কি যুক্ত হচ্ছে কি বেরাচ্ছে এইটুকুটা মনে রাখলে হয়ে যাবে, বেশি কিন্তু মাথা খাটাতেও হবে না। এটা একটা 1 ডিগ্রি অ্যামিন নিয়ে করলাম। নেক্সট ধরো একটা আমরা 2 ডিগ্রি অ্যামিন নিয়ে করছি। 2 নম্বর বিক্রিয়া করছি, ধরো একটা 2 ডিগ্রি অ্যামিন নিচ্ছি। সাপোজ ধরো আমরা নিলাম CH3NH এই যৌগটা নিলাম, ঠিক আছে। এই যৌগটার নাম হচ্ছে, দুদিকে দুটো মিথাইল গ্রুপ আছে তাই না, এটাকে আমরা বলতে পারি ডাইমিথাইল অ্যামিন। বা ধরো নাইট্রোজেনের সাথে মিথাইল গ্রুপ এদিকে একটা যুক্ত আছে, যদি CH3NH2 থাকতো তাহলে কি বলতাম, মিথাইল অ্যামিন।
সেখান থেকে একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত করে আরেকটা মিথাইল গ্রুপ যুক্ত করা হয়েছে। এটাকে আমরা বলতে পারি এন মিথাইল মিথাইলামিন বা এন ডাইমিথাইল অ্যামিন। এন ডাইমিথাইল অ্যামিন। তো যাই হোক, নামটা এখানে ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে এটা একটা 2 ডিগ্রি অ্যামিন, এটা একটা 2 ডিগ্রি অ্যামিন, এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই 2 ডিগ্রি অ্যামিন কেন বলছি, কারণ নাইট্রোজেনটা দুদিকে দুটো কার্বনের সাথে যুক্ত আছে। এবার এর সাথে হিন্সবার্গের বিকারক যোগ করব, C6H5SO2Cl, হিন্সবার্গের বিকারক, হিন্সবার্গের বিকারক। দেখো এবার কি হচ্ছে, একই রকম আগের বিক্রিয়াটার মতোই বিক্রিয়া করব। দেখো আগে কি করেছিলাম, এই যে নাইট্রোজেনের সাথে যে হাইড্রোজেন যুক্ত ছিল, দুটো ছিল এখানে, তাদের মধ্যে একটা হাইড্রোজেন একটা ক্লোরিনের সাথে, এখানকার ক্লোরিনটার সাথে বিক্রিয়া করে HCl হয়ে গেল, দিয়ে বাদ বাকি অংশটাকে জোড়া লাগিয়ে দিলাম। এখানেও একদম সেম কেস করব, কিন্তু একদম সেম জিনিস করব। দেখো নাইট্রোজেনের সাথে যে হাইড্রোজেনটা ছিল ওটা বের করো, এই যে এখানে আছে, ওটা এই ক্লোরিনের সাথে যুক্ত হবে, দিয়ে HCl হিসেবে বেরিয়ে যাবে, দিয়ে বাকি অংশটা আমরা জোড়া লাগিয়ে দেবো। তাহলে তাই করি। দেখো ওই হাইড্রোজেন আর ক্লোরিন যুক্ত হয়ে HCl তৈরি করলো, দিয়ে এবার বাকি অংশটাকে তোমরা জোড়া লাগিয়ে দাও। কিভাবে জোড়া লাগাবো, এই যে C6H5SO2 আছে ওটা লিখে ফেললাম, ধরো C6H5SO2, ঠিক আছে। এরপরে দেখো এবার জোড়া লাগাবো কোন জায়গাটার সাথে, এটা ভালো করে মাথায় রাখবে কিন্তু, ওই যে যেখান থেকে বেরিয়েছে, নাইট্রোজেনের কাছ থেকে বেরিয়েছে, তাহলে ওই জায়গাটাতে জোড়া লাগবে, কিন্তু এই নাইট্রোজেনের সাথেই জোড়া লাগবে। তাহলে নাইট্রোজেনের সাথে জোড়া লাগলো। এবার এই নাইট্রোজেনের একদিকে মিথাইল গ্রুপ, আরেকদিকে মিথাইল গ্রুপ অলরেডি আছে, তাহলে এই নাইট্রোজেনের সাথে দুদিকে দুটো মিথাইল গ্রুপ যুক্ত করে দাও। এদিকে একটা ধরো যুক্ত করে দিলাম, এইদিকে একটা যুক্ত করে দিলাম, হয়ে গেল। এবার দেখো এখানে নাইট্রোজেনের সাথে দুটো মিথাইল গ্রুপ যুক্ত আছে, তাহলে এটার নাম কি লিখবো, নাইট্রোজেনের সাথে দুটো মিথাইল আছে, দুবার এন লিখবো, এন এন, দুবার এন, দুটো মিথাইল গ্রুপ আছে তাই ডাইমিথাইল, ডাইমিথাইল। তারপরে ওই যে বেনজিন সালফোনামাইড, বাকিটা সেম, বেনজিন সালফোনামাইড, বেনজিন সালফোনামাইড, সালফোনামাইড। এবার দেখো এই যে যৌগটা তৈরি হয়ে গেল, এটা তো অদ্রাব্য, তখনই বললাম এই ফার্স্টে বিক্রিয়া করে যেটা তৈরি করছে সেটার অধক্ষেপ পড়বে, ঠিক আছে, এটার অধক্ষেপ পড়লো, ঠিক আছে। কিন্তু এবার হচ্ছে আসল মজাটা, দেখো এখানে যদি আমরা আবার KOH যুক্ত করি, এবার কি কোনো বিক্রিয়া হবে? আগেরটাতে দেখো একটু ভালো করে বিক্রিয়াটা, এই স্টেপটাতে যখন KOH যুক্ত করেছিলাম, এই যে এই নাইট্রোজেনের সাথে একটা হাইড্রোজেন ছিল, সেটা H আর OH যুক্ত হয়ে জল হিসেবে বেরিয়ে গেল, বাকিটা পটাশিয়াম ওখানে যুক্ত হয়ে লবণ তৈরি করলো। এখানে তো নাইট্রোজেনের কাছে আর কোনো হাইড্রোজেনই নেই, তাহলে এখানে OH এর সাথে যুক্ত হয়ে জল হিসেবে বের করবে কিভাবে? বোঝা গেল কি না? তার মানে এই স্টেপটাতে কোনো বিক্রিয়া হবে না, তার মানে অধক্ষেপটা এর সাথে বিক্রিয়া করে দ্রাব্য কোনো লবণ তৈরি করবে না বা দ্রবীভূত হবে না, তার মানে অধক্ষেপটা অধক্ষেপ হিসেবেই থেকে যাবে। তার মানে এখানে কি বুঝলাম, অধক্ষেপটি দ্রবীভূত হবে না, অধক্ষেপটি দ্রবীভূত হবে না। দেখো এতক্ষণে যা শিখলাম এইটুকুটাতে একটু সামারি করে দিই। ধরো একটা অ্যামিন আছে, হিন্সবার্গ বিকারক যোগ করলে যোগ করা মাত্র অধক্ষেপ পড়ে গেল, ঠিক আছে, তাহলে তুমি এখনও শিওর নয় সেটা অধক্ষেপ যদি যোগ করা মাত্র হিন্সবার্গের বিকারক যোগ করলে আর অধক্ষেপ পড়ে গেল, সেই অধক্ষেপটা ধরো 1 ডিগ্রি অ্যামিনের ক্ষেত্রেও পড়বে, 2 ডিগ্রি অ্যামিনের ক্ষেত্রেও পড়বে, তুমি এখনও কিন্তু শিওর হয়ে বলতে পারবে না যে 1 ডিগ্রি অ্যামিন আছে না 2 ডিগ্রি অ্যামিন আছে। নেক্সট স্টেপে তুমি আবার KOH দাও, KOH দেওয়ার পরে যদি দেখো যে অধক্ষেপটা আস্তে আস্তে ভ্যানিশ হয়ে যাচ্ছে, দ্রবীভূত হয়ে যাচ্ছে, তার মানে ওটা 1 ডিগ্রি অ্যামিন আছে। আর যদি তুমি KOH দেওয়ার পরে দেখো যে অধক্ষেপটা ওইভাবেই আছে, কোনো বিক্রিয়া করলো না বা অধক্ষেপটা ভ্যানিশ হলো না, তার মানে সেটা 2 ডিগ্রি অ্যামিন আছে। বোঝা গেল? তাহলে 3 ডিগ্রি অ্যামিনেরটা কি করে বুঝবো, সেটা আরও সহজ, সেটা প্রথমেই বুঝে যাবে যে 3 ডিগ্রি অ্যামিন আছে কিনা। দেখো ধরো একটা আমরা 3 ডিগ্রি অ্যামিন নিলাম, CH3N, CH3, আচ্ছা এখানে এন এন হবে, হ্যাঁ দুবার এন হবে, কারণ নাইট্রোজেনের সাথে দুবার দুদিকে মিথাইল গ্রুপ আছে তাই এন এন, এটাতেও সেম জিনিস ছিল।
একই রকম তাহলে এটার নাম কি হবে বলো, নাইট্রোজেনের সাথে তিন দিকে তিনটে মিথাইল গ্রুপ আছে, তাই এন এন এন, তিনবার এন, তিনটে মিথাইল আছে মানে ট্রাইমিথাইল, ট্রাইমিথাইল অ্যামিন, এন 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 ট্রাইমিথাইল অ্যামিন। এটা একটা 3 ডিগ্রি অ্যামিন। 3 ডিগ্রি কেন বলছি, নাইট্রোজেন তিন দিকে তিনটে কার্বনের সাথে যুক্ত আছে, তাহলে এটা একটা 3 ডিগ্রি অ্যামিন। এবার এর সাথে একই রকম আমরা হিন্সবার্গের বিকারক যোগ করছি, C6H5SO2Cl। এবার কি হবে বলো তো, কারো আইডিয়া? যা পারছো বলো, ভুল হোক আমি কারেকশন করে দিব, অসুবিধা নেই। বলো কার কি মনে হচ্ছে কি হবে? হিন্সবার্গের বিকারক যোগ করছি, আগের যে দুটো বিক্রিয়া করালাম সেই দুটোর লজিক থেকে বলো এখানে কি হবে। ট্রাই করো, ভুল হলে আমি ঠিক করে দেবো, অসুবিধা নেই। কি হবে বলো? কিছু কি তৈরি হবে কি হবে না বলো, ট্রাই করো। এক একদম ভেরি গুড, একদম সঠিক বলেছে। দেখো এখানে তো এন এর সাথে তো কোনো এইচ নেই, তাহলে এইচ যেহেতু নেই সেটা তো আর এই সিএল এর সাথে যুক্ত হয়ে এইচ সিএল হিসেবে বেরাতে পারবে না, দিয়ে বাদ বাকি অংশটা জোড়া লাগতে পারবে না। তার মানে এখানে প্রথম স্টেপে কোনো বিক্রিয়াই হবে না, বোঝা গেল কি না? তার মানে এখানে কোনো অধক্ষেপ তৈরি হবে না, ফার্স্ট স্টেপেই কিন্তু কোনো অধক্ষেপ তৈরি হবে না, কোনো অধক্ষেপ তৈরি হবে না, কোনো অধক্ষেপ তৈরি হবে না, বোঝা গেল? তাহলে এবার টোটালটা আমি আরেকবার সামারি করে দিচ্ছি যে কি করে বুঝবো কোনটা 1 ডিগ্রি অ্যামিন, কোনটা 2 ডিগ্রি অ্যামিন, কোনটা 3 ডিগ্রি অ্যামিন। আমি আরেকবার সামারি করে দিচ্ছি, একটু মন দিয়ে শোনো, ঠিক আছে? তোমাকে ধরো তিনটে ডিফারেন্ট পাত্রতে তিনটে আলাদা আলাদা অ্যামিন দেওয়া আছে, একটা 1 ডিগ্রি অ্যামিন, একটা 2 ডিগ্রি অ্যামিন, একটা 3 ডিগ্রি অ্যামিন। কিন্তু তোমাকে আমি বলিনি যে কোন পাত্রে 1 ডিগ্রি অ্যামিন আছে, কোন পাত্রে 2 ডিগ্রি আর কোন পাত্রে 3 ডিগ্রি অ্যামিন আছে, বলিনি আমি। তুমি কি করবে, তিনটে পাত্রতে হিন্সবার্গের বিকারক যোগ করলে, দিয়ে দেখলে দিয়ে দেখলে দুটো পাত্রতে অধক্ষেপ পড়ে গেল আর একটা পাত্রতে অধক্ষেপ পড়লো না। যেই পাত্রটাতে হিন্সবার্গের বিকারক যোগ করার পরেও কোনো অধক্ষেপ পড়লো না, তার মানে সেটা ডেফিনেটলি 3 ডিগ্রি অ্যামিন আছে, ব্যাস ওটা আগে আলাদা হয়ে গেল। এবার বাকি দুজনের মধ্যে 1 ডিগ্রি আর 2 ডিগ্রি থাকতে পারে। এবার বাকি দুটো পাত্রতে তোমাকে আবার কি করতে হবে, নেক্সট KOH যোগ করতে হবে। এবার KOH যোগ করার পরে দেখলে একটাতে অধক্ষেপটা দ্রবীভূত হয়ে গেল বা ভ্যানিশ হয়ে গেল, যেটাতে অধক্ষেপটা দ্রবীভূত হয়ে গেল তার মানে সেটা 1 ডিগ্রি অ্যামিন আছে, আর যেটাতে KOH যোগ করার পরে অধক্ষেপটা দ্রবীভূত হলো না সেটা 2 ডিগ্রি অ্যামিন আছে। তাহলে এইভাবে কিন্তু হিন্সবার্গের পরীক্ষা করে 1 ডিগ্রি 2 ডিগ্রি আর 3 ডিগ্রি অ্যামিনকে আমরা পার্থক্য করতে পারবো বা চিনতে বা শনাক্ত করতে পারবো যে কোনটা 1 ডিগ্রি 2 ডিগ্রি কোনটা 3 ডিগ্রি অ্যামিন আছে। বোঝা গেল? এটা কিন্তু খুবই সহজ প্রসেস, এটা একটু ভালো করে মন দিয়ে করবে, বেশ লজিক সহকারে করবে কিন্তু। ব্যাস এইটুকুটা অংশ আমাদের হয়ে গেছে। এবার আমাদেরকে যেটা করতে হবে, এবার লিখবে তোমরা অ্যামিনের ক্ষারকত্ব। এবার তোমরা লিখবে অ্যামিনের ক্ষারকত্ব, অ্যামিনের ক্ষারকত্ব। এই টপিকটা তোমরা ক্লাস 11 অর্গানিকে পড়েছিলে, তো যাই হোক ভুলে গেছো নিশ্চয়ই, তো এটা কিন্তু আমাদেরকে আরেকটু পড়তে হবে। অ্যামিনের ক্ষারকত্ব, কোন অ্যামিনের ক্ষারকত্ব বেশি কোন অ্যামিনের কম সেটা একটু আমরা পড়ব। দেখো প্রথমে আগে আমরা জানবো যে অ্যামিনগুলো ক্ষারকীয় ধর্ম কেন প্রকাশ করে। ধরো সিম্পলি আমি একটা অ্যামিন লিখছি, ধরো মিথাইল অ্যামিন CH3NH2, ঠিক আছে? এবার একটু যদি ভালো করে বোঝাই তোমাদেরকে, দেখো NH2 আছে মানে নাইট্রোজেনের সাথে দুটো হাইড্রোজেন আছে, ধরো নাইট্রোজেনের সাথে দুদিকে দুটো হাইড্রোজেন আমি এইভাবে বের করে লিখলাম, ব্যাস ঠিক আছে। এবার তুমি যদি ভালো করে লক্ষ্য করো, নাইট্রোজেনের সাথে তিন দিকে তিনটে বন্ধন আছে, সমযোজী বন্ধন তিন দিকে। আর তুমি জানো সমযোজী বন্ধন যেহেতু, তাহলে ওই বন্ধনটা যেই দুজন ভদ্রলোকের মধ্যে তৈরি হয়েছে দুজনেই একটা একটা করে ইলেকট্রন দিবে, ওই জন্যই সমযোজী বলছি, সমান সংখ্যক যোজ্যতা ইলেকট্রন দিবে। তাহলে তিন দিকে তিনটে বন্ধন তৈরি হয়েছে, সেই তিনটে বন্ধনে নাইট্রোজেন নিজের একটা একটা করে ইলেকট্রন কিন্তু দিয়েছে।
এবার তুমি যদি নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস দেখো, নাইট্রোজেনের টোটাল 7টা ইলেকট্রন আছে, তার মানে 2,5 মানে যোজ্যতা কক্ষপথে 5টা ইলেকট্রন আছে। 5টার মধ্যে 3টে ইলেকট্রন অলরেডি ও বন্ধন গঠনে অংশগ্রহণ করে ফেলেছে। তার মানে ওর কাছে আরও 2টো ইলেকট্রন আছে, যেই 2টো ইলেকট্রন বন্ধন গঠনে অংশগ্রহণ করেনি। এবার এই 2টো ইলেকট্রন এ সহজে অন্য কাউকে দিতে পারবে, যার দরকার ধরো তাকে দিতে পারবে। তার মানে এ ইলেকট্রন জোড় প্রদান করছে, ইলেকট্রন জোড় প্রদান করছে মানে ইলেকট্রন জোড় প্রদানকারী। আর যারা ইলেকট্রন জোড় প্রদান করে, বিজ্ঞানী লুইস কিন্তু তাদেরকে বলেছিলেন ক্ষারক, আর যারা যারা ইলেকট্রন জোড় গ্রহণ করে তারা অ্যাসিড। তাহলে যেহেতু অ্যামিন জাতীয় যৌগগুলো ইলেকট্রন জোড় অন্যকে দান করতে পারছে, ওদের কাছে এক জোড়া ইলেকট্রন আছে যেটা বন্ধন গঠনে অংশগ্রহণ করেনি, তাহলে সেটা সহজে অন্যকে দান করতে পারবে। যেহেতু অন্যকে দান করছে, তাই কিন্তু এদেরকে ক্ষারক বলা হয়। এবার কেউ একটু তাড়াতাড়ি দান করতে পারবে, কেউ একটু দেরিতে দান করতে পারবে। যে যত তাড়াতাড়ি দান করতে পারবে তার ক্ষারকত্ব কিন্তু তত বেশি হবে। বোঝা গেল ব্যাপারটা? এবার আমরা ক্ষারকত্ব কিন্তু কম্পেয়ার করব, সেটা কি কি ভিত্তিতে কম্পেয়ার করব সেটাও কিন্তু তোমরা আস্তে আস্তে বুঝতে পারবে। দেখো 1 নম্বর করছি, ধরো তোমাদেরকে বলতে হবে 1 নম্বর 3টে অ্যামিন দিচ্ছি। ধরো একটা হচ্ছে CH3NH2, একটা হচ্ছে ধরো CH3(2NH), আর একটা হচ্ছে CH3(3N). ঠিক আছে, এই 3জন ভদ্রলোককে কিন্তু তোমাদেরকে দিলাম। এবার তুমি যদি ভালো করে লক্ষ্য করো, এটা একটা 1 ডিগ্রি অ্যামিন আছে, এটা একটা 2 ডিগ্রি অ্যামিন আছে, এটা একটা 3 ডিগ্রি অ্যামিন আছে। আমি বুঝলাম কি করে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি? এটাকে একটু ভালো করে ভেঙে সাজিয়ে লিখছি। দেখো CH3NH2, তো এখানে দুদিকে ভেঙে লিখছি NHH, এইভাবে আমি ভেঙে লিখলাম। এবার তারপরে এটা আছে, এটাকেও একই রকমভাবে সাজিয়ে লিখছি। দেখো CH3(2) আছে, মানে দুটো CH3 গ্রুপ আছে, তাহলে একটা CH3 গ্রুপ দিয়ে দিলাম, নাইট্রোজেনের সাথে যুক্ত আছে। এই নাইট্রোজেনের সাথে আর একটা CH3 গ্রুপ যুক্ত আছে। দেখো CH3(2) আছে, দুবার CH3 আছে, দুবার দিয়ে দিলাম। কার সাথে আছে? এই যে ডান দিকে যে আছে নাইট্রোজেন, তার সাথে আছে। এই নাইট্রোজেনের সাথে আর একটা H আছে, তাহলে আর একটা হাতে Hটা দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল। এটা একটা। একই রকমভাবে যদি তারপরেরটা করি, CH3(3) আছে আর N আছে, মানে নাইট্রোজেনটার সাথে 3টে CH3 গ্রুপ যুক্ত আছে। তাহলে একটা CH3 গ্রুপ দিলাম, একটা CH3 গ্রুপ দিলাম, একটা CH3 গ্রুপ দিলাম, ব্যাস হয়ে গেল। এবার তোমাদেরকে একটু আগেই বোঝালাম, এখানে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু নাইট্রোজেনের কাছে একজোড়া ইলেকট্রন আছে যেটা বন্ধন গঠনে অংশগ্রহণ করেনি, যেটাকে আমরা লোন পেয়ার বা নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বলছি। এবার এই ইলেকট্রন জোড় এরা অন্য কাউকে দিচ্ছে, এই জন্য এরা ক্ষারকীয়। এবার কে কত তাড়াতাড়ি দিচ্ছে সেটা আমাদেরকে দেখতে হবে। কে কত তাড়াতাড়ি দিচ্ছে সেটা টোটালটা ডিপেন্ড করবে নাইট্রোজেনের সাথে যে ভদ্রলোকরা যুক্ত আছে তাদের ওপরে। নাইট্রোজেনের সাথে যে ভদ্রলোকরা যুক্ত আছে একটু ভালো করে এবার আমাদেরকে দেখতে হবে। এখানে দেখো দেখো হাইড্রোজেন যেগুলো যুক্ত আছে তাদের কিন্তু কোনো এফেক্ট নেই, তাই হাইড্রোজেনকে আমরা দেখতে যাব না। হাইড্রোজেন ছাড়া কোনো অ্যালকিল গ্রুপ যুক্ত আছে সেগুলোকে দেখো। এখানে একটা মিথাইল গ্রুপ যুক্ত আছে, এখানে দুটো মিথাইল গ্রুপ যুক্ত আছে, এখানে একটা, দুটো, 3টে মিথাইল গ্রুপ যুক্ত আছে। এবার আমরা জানি মিথাইল গ্রুপগুলোর প্লাস আই এফেক্ট থাকে, প্লাস আই এফেক্ট, পজিটিভ ইন্ডাকটিভ এফেক্ট। এটার জন্য কি করে, এই এফেক্টটা দিয়ে কিন্তু ইলেকট্রনকে নিজের থেকে দূরে ঠেলে দেয়। তাহলে দূরে কার দিকে ঠেলবে? এ যার সাথে যুক্ত আছে তার দিকে। তার মানে এ নাইট্রোজেনের দিকে ইলেকট্রন ঠেলছে। এর ফলে কি হচ্ছে, নাইট্রোজেনের কাছে অলরেডি দুটো ইলেকট্রন এক্সট্রা আছে, ও যেটা অন্য কাউকে দিতে পারে। এবার আরেকজন ওর দিকেই ইলেকট্রন ঠেলছে, তার মানে কি ওর কাছে ইলেকট্রনের ঘনত্ব বেড়ে যাচ্ছে, ইলেকট্রনের অ্যাভেইলেবিলিটি বেড়ে যাচ্ছে। তাহলে এই ইলেকট্রন দুটো সহজে অন্য কাউকে দিয়ে দিতে পারবে, কারণ ওর এই ইলেকট্রন দুটো দেওয়ার ইচ্ছে, আবার অন্য আরেকজন ওর দিকে ইলেকট্রনকে ঠেলছে, তাহলে এই আরও সহজে তাড়াতাড়ি দিতে পারবে। বোঝা গেল ব্যাপারটা? জাস্ট লাইক তুমি একটা বাস্তব এক্সাম্পল দিয়ে ভাবো। তুমি ধরো কিছু খাবার জোগাড় করে রেখেছো, কিছু গরিব দুঃখী বাচ্চাদেরকে দিবে। এবার তোমার বন্ধু, আরেকজন বন্ধু এসে তোমাকে আরও কিছু খাবার দিচ্ছে, তাহলে তুমি আরও ভালো করে সহজে তাড়াতাড়ি গরিব দুঃখী বাচ্চাগুলোকে দিতে পারবে।
বোঝা গেল কি না? একই রকম এখানে নাইট্রোজেনের কাছে যে দুটো ইলেকট্রন আছে অন্যকে দেওয়ার জন্য, এবার অন্য আরেকজন তার দিকে ইলেকট্রন ঠেলছে, তাহলে আরও তাড়াতাড়ি ইলেকট্রন দুটো অন্যকে দিয়ে দিতে পারবে। ঠিক আছে, এবার এখানে দেখো দুদিকে দুটো মিথাইল গ্রুপ যুক্ত আছে, তার মানে কি এই দিক থেকেও একজন ইলেকট্রন নাইট্রোজেনের দিকে ঠেলছে, এই দিক থেকেও একজন ইলেকট্রন নাইট্রোজেনের দিকে ঠেলছে, তাহলে নাইট্রোজেনের কাছে ইলেকট্রনের ঘনত্ব আরও বেশি বাড়িয়ে দিচ্ছে আগের জনের থেকেও, বা নাইট্রোজেনকে আরও তাড়াতাড়ি দিতে উদ্দীপিত করছে। তার মানে এই যে তুমি যে খাবারগুলো দিবে গরিব দুঃখীকে, তোমার দুজন বন্ধু আরও এসে তোমাকে সাহায্য করছে, আরও খাবার দিয়ে যাচ্ছে, আরও তাড়াতাড়ি তুমি দিতে পারবে, সহজে দিতে পারবে। তার মানে কি এটার থেকে আগেকার যৌগটার থেকে এই যৌগটা আরও তাড়াতাড়ি ইলেকট্রন দুটোকে দিতে পারবে, তার মানে এর ক্ষারকত্ব আগেরটার থেকে বেশি। এবার তারপরেরটা দেখো, এবার এটাতে কিন্তু তিন দিক থেকে তিনজন ইলেকট্রনকে নাইট্রোজেনের দিকে ঠেলছে, তার মানে কি তোমাকে তিনটে বন্ধু খাবার দিয়ে সাহায্য করছে যে তুই তাড়াতাড়ি দে গরিব দুঃখী বাচ্চাগুলোকে তাড়াতাড়ি খাবারটা দে, তাহলে তুমি আরও তাড়াতাড়ি দিতে পারবে। তার মানে এই দুটো ইলেকট্রন আরও তাড়াতাড়ি অন্য কাউকে দিয়ে দিতে পারবে, তাহলে সব থেকে তাড়াতাড়ি ইলেকট্রন দিতে পারছে এই লাস্টের যৌগটা, তারপরে এটা, তারপরে এটা। তাহলে ক্ষারকত্ব যদি সাজায় সব থেকে বেশি হচ্ছে লাস্টের যৌগটার, মানে এক্ষেত্রে 3 ডিগ্রি অ্যামিনের। বোঝা গেল কি না? এটা ছিল আমাদের 1 ডিগ্রি অ্যামিন, এটা ছিল আমাদের 2 ডিগ্রি অ্যামিন, আর এটা হলো আমাদের 3 ডিগ্রি অ্যামিন। তাহলে ক্ষারকত্বের ক্রমটা যদি লিখি, সেটা হচ্ছে CH3NH2 এটা সব থেকে কম, তারপরে হচ্ছে CH3 2NH মানে যেটা 2 ডিগ্রি অ্যামিন, তারপরে CH3 3N মানে যেটা 3 ডিগ্রি অ্যামিন। এখানে একটা জিনিস মনে রাখবে, এটা কিন্তু সাধারণ অবস্থায় বা গ্যাসীয় অবস্থায়, জলীয় দ্রবণে একটুখানি আলাদা হবে, সেটা কীরকম হবে সেটাও বলছি। এটা হচ্ছে সাধারণ অবস্থায় বা গ্যাসীয় অবস্থায়, সাধারণ অবস্থায় বা গ্যাসীয় অবস্থায়। পরীক্ষাতে যদি বলে এই তিনটে অ্যামিন ধরো দিয়ে দিল, এদের ক্ষারকত্ব অনুযায়ী সাজাতে বলল, ধরো কিছুই বলে দিল না যে সাধারণ অবস্থাতে আছে বা গ্যাসীয় অবস্থাতে আছে, কিছুই বলে দিল না, তখন এটাই করবে। কিছু না বললে সেটা সাধারণ অবস্থা তোমাকে বুঝে নিতে হবে বা গ্যাসীয় অবস্থা। এবার যদি বলে দেয় তোমাকে জলীয় দ্রবণে, সেক্ষেত্রে কিন্তু একটু আলাদা রকম হবে। যদি পার্টিকুলারলি তোমাকে বলে দেয় যে জলীয় দ্রবণে, সেক্ষেত্রে একটু আলাদা হবে, সেটা কীরকম হবে বলে দিচ্ছি। সেক্ষেত্রে একটুখানি ব্যতিক্রমী হবে যদি জলীয় দ্রবণে বলে দেয়। ঠিক আছে, এখানে লিখে দিচ্ছি ব্যতিক্রম, ব্যতিক্রম সেটা হচ্ছে জলীয় দ্রবণে অ্যামিনগুলির ক্ষারকত্ব। সেটা এবার আমরা দেখব যে জলীয় দ্রবণে কি ব্যতিক্রম হচ্ছে, কি কারণে হচ্ছে, সেটা একটু আমরা আলোচনা করব। জলীয় দ্রবণে অ্যামিনগুলির ক্ষারকত্বের ক্রম। ক্ষারকত্বের ক্রম দেখো, এবার এই অ্যামিনগুলোকে যখন যেই মাত্র তুমি জলে দিবে, এই যে 3 ডিগ্রি অ্যামিনের ক্ষেত্রে সব থেকে বেশি এফেক্টটা দেখা যাবে। দেখো কি হচ্ছে ব্যাপারটা, একটু বুঝবে ভালো করে। হ্যাঁ, ধরো যে আমরা 3 ডিগ্রি অ্যামিনটা নিলাম, আমি লিখছি এখানে CH3N CH3 এবার তিন দিকে তিনটে মিথাইল গ্রুপ আছে, যেহেতু তিন দিক থেকে প্লাস আই এফেক্টের জন্য নাইট্রোজেনের দিকে ইলেকট্রনগুলো সরে আসছে, তার মানে নাইট্রোজেনের কাছে ইলেকট্রনের ঘনত্বটা প্রচণ্ড বেড়ে যাচ্ছে, মানে নাইট্রোজেনটা প্রচণ্ড মাত্রায় ঋণাত্মক হয়ে যাচ্ছে, নেগেটিভ হয়ে যাচ্ছে। এবার একে জলে দিয়েছি, ধরো জলীয় দ্রবণ বলছি মানে জলে দিয়েছি, জলে দেওয়ার ফলে কি হবে, জলে তো H2O অণু আছে, H2O অণু আছে জলের মধ্যে, H ও H এরকম H2O অণু আছে।
এবার একটা জলের অণু যদি দেখি আমরা সিম্পলি, জলের অণুর ক্ষেত্রে হাইড্রোজেন আর অক্সিজেনের মধ্যে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা অনেক বেশি, তাহলে বন্ধনের ইলেকট্রন জোড়গুলো অক্সিজেনের দিকে সরে এসে থাকবে, তার মানে অক্সিজেনটা নেগেটিভ হয়ে থাকবে আর হাইড্রোজেনগুলো পজিটিভ হয়ে থাকবে, তাই না? এবার যেই এই 3 ডিগ্রি অ্যামিনটাকে ধরো জলে দিয়েছো তুমি, তখন যেহেতু এখানে নাইট্রোজেনটা অত্যধিক মাত্রায় ঋণাত্মক অবস্থায় আছে, নাইট্রোজেনের দিকে ইলেকট্রনগুলো সরে গেছে, ঋণাত্মক অবস্থায় আছে, আর জলের অণুর হাইড্রোজেনগুলো আবার ধনাত্মক অবস্থাতে আছে, তাই না? তাহলে জলের অণুর ধনাত্মক হাইড্রোজেনের সাথে এই 3 ডিগ্রি অ্যামিনের ঋণাত্মক নাইট্রোজেনের কিন্তু একটা আকর্ষণ বল শুরু হয়ে যাবে। এই আকর্ষণ বলটাকে আমরা বলছি হাইড্রোজেন বন্ধন, যেহেতু হাইড্রোজেন পরমাণু অংশগ্রহণ করেছে এটাকেই বলছি আমরা হাইড্রোজেন বন্ধন। যেহেতু দুটো ভিন্ন অণুর মধ্যে হাইড্রোজেন বন্ধনটা তৈরি হয়েছে, তাই এটাকে বলি আমরা আন্তরাণবিক হাইড্রোজেন বন্ধন, ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং, আন্তরাণবিক হাইড্রোজেন বন্ধন, আন্তরাণবিক হাইড্রোজেন বন্ধন। এবার ব্যাপারটা দেখো, তাহলে এই যে নাইট্রোজেনের ইলেকট্রন দুটো, ও কিন্তু এই হাইড্রোজেন বন্ধনের জন্য ওই ইলেকট্রন দুটোর অ্যাভেলেবিলিটি এবার কমে গেল। তার মানে এই হাইড্রোজেন বন্ধন গঠনের ফলে এই দুটো ইলেকট্রন কিন্তু এবার এই যৌগটার সহজে অন্য কাউকে দিতে পারবে না। বোঝা গেল? ওই যে খাবারটা ওর কাছে তুমি স্টোর করে রেখেছিলে, যে খাবারটা গরিব দুঃখীদের দেওয়ার জন্য, সেই খাবারটা তোমারই অন্য কোনো বন্ধু এসে আবার ভাগ বসিয়ে দিচ্ছে। তাহলে তোমার তো ওই খাবারটা বন্ধু গরিব দুঃখীদেরকে দেওয়ার জন্য আর সেরকম বেঁচে থাকলো না। বোঝা গেল? এক্স্যাক্টলি সেম। তাহলে এই দুটো ইলেকট্রন এখন আর সহজে অন্য কাউকে দিতে পারবে না, ওটা হাইড্রোজেন বন্ধনে অংশগ্রহণ করে ফেলেছে। সে কারণে কিন্তু জলের মধ্যে যখন যাবে এই অ্যামিনটার ক্ষারকত্ব সব থেকে কমে যাবে। বোঝা গেল? কিন্তু বাকি দুজন হাইড্রোজেন বন্ধনে অংশগ্রহণ করবে না, কারণ বাকি দুজনের ক্ষেত্রে নাইট্রোজেনের ইলেকট্রন ঘনত্ব অতটাও বেশি নয়, বা নাইট্রোজেনের ঋণাত্মকতা অতটাও বেশি নয় যে হাইড্রোজেন বন্ধন গঠন করতে সক্ষম হবে। তাহলে বাকি দুজন যেহেতু হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারবে না, তাহলে বাকি দুজনের ক্রমটা সেমই থাকবে, শুধুমাত্র 3 ডিগ্রি অ্যামিনের ক্রমটা কমে যাবে, এটা সব থেকে বেশি কমে যাবে। তার মানে জলের মধ্যে এরই ক্ষারকত্ব সব থেকে কম হবে। তাহলে জলীয় দ্রবণে যদি ক্ষারকত্ব দেখি, ব্যতিক্রমটা শুধু 3 ডিগ্রি অ্যামিনই দেখাবে, বাকি দুজন কিন্তু একই রকমই থাকবে। জলীয় দ্রবণে ক্ষারকত্ব সেটা যদি করি, দেখো আগেরটা দেখো 1 ডিগ্রি অ্যামিন সব থেকে কম ছিল 2 ডিগ্রি, তারপরে সব থেকে বেশি 3 ডিগ্রি, এখানে সব থেকে কম হচ্ছে 3 ডিগ্রি অ্যামিনটা, বাদ বাকি দুজন যেরকম অর্ডার আছে সেরকমই। তার মানে এরপরে 1 ডিগ্রি অ্যামিন হবে, তারপরে বেশি হচ্ছে তাহলে 2 ডিগ্রি অ্যামিন হবে জলীয় দ্রবণে এখানে, তারপরে 2 ডিগ্রিটা বেশি হবে, CH3 2NH। ব্যাস। প্রশ্নটা যখন দিবে অ্যামিনগুলোকে ক্ষারকত্বের ক্রম অনুযায়ী সাজাও, ভালো করে লক্ষ্য করবে যে কিছু যদি না বলে তাহলে ওপরেরটা হবে অর্ডারটা, আর যদি বলে দেয় জলীয় দ্রবণে নিচের অর্ডারটা হবে। কিন্তু এখানে 3 ডিগ্রিটা সব থেকে কম, তারপরে 1 ডিগ্রি, সব থেকে বেশি হচ্ছে 2 ডিগ্রি, এটা মাথায় রেখো। আর এখানে 1 ডিগ্রি সব থেকে কম, তারপরে 2 ডিগ্রি, সব থেকে বেশি হচ্ছে 3 ডিগ্রি। তাহলে লিখে ফেলো এটা চট জলদি, এটা একটা প্রশ্ন হলো, তাড়াতাড়ি লিখে ফেলো। একটু তাড়াতাড়ি টুকে নাও। দেখো এবার আমরা এটারই 2 নম্বর এক্সাম্পলে চলে যাচ্ছি। 2 নম্বর ধরো তোমাকে বললাম একটা অ্যালিফ্যাটিক অ্যামিন দিচ্ছি আর একটা অ্যারোমেটিক অ্যামিন দিচ্ছি। একটা অ্যালিফ্যাটিক অ্যামিন দিলাম, ধরো মিথাইল অ্যামিন, ধরো দিলাম মিথাইল অ্যামিন হোক বা ইথাইল অ্যামিন হোক, অ্যালিফ্যাটিক অ্যামিন, আর একটা অ্যারোমেটিক অ্যামিন, ধরো বেঞ্জিনের সাথে NH2 গ্রুপটা যুক্ত আছে, একটা অ্যারোমেটিক অ্যামিন দিলাম। এটা মিথাইল অ্যামিন, এটা অ্যানিলিন। এদের দুজনের মধ্যে বিশেষ মানে মেন পার্থক্যটা হচ্ছে এটা একটা অ্যালিফ্যাটিক অ্যামিন,
অ্যালিফ্যাটিক অ্যামিন, আর এটা একটা অ্যারোমেটিক অ্যামিন। অ্যারোমেটিক অ্যামিন, তাহলে দুজনের মধ্যে কার ক্ষারকত্ব বেশি হবে সেটা আমাদেরকে বলতে হবে। দেখো কনসেপ্ট লাগাবো, হ্যাঁ, বেশি কিছু ভাববো না, শুধু কনসেপ্টটা ভালো করে লাগাবো। কি করে কনসেপ্ট লাগাবো দেখো। ফার্স্টে ধরো আমি অ্যালিফ্যাটিক অ্যামিনটা নিচ্ছি, CH3NH2, ঠিক আছে। এবার নাইট্রোজেনের সাথে যে ভদ্রলোক যুক্ত আছে তার কোন এফেক্ট আছে এটা আমাদেরকে দেখতে হবে। নাইট্রোজেনের সাথে মিথাইল গ্রুপ যুক্ত আছে, তাহলে মিথাইল গ্রুপের আমরা জানি প্লাস আই এফেক্ট আছে। এই প্লাস আই এফেক্ট দ্বারা এই নাইট্রোজেনের দিকে ইলেকট্রন আরও ঠেলবে। এবার নাইট্রোজেনের কাছে যেই দুটো ইলেকট্রন আছে, মানে যে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে, এটা অন্য কাউকে দিতে এই আরও সাহায্য করছে, ঠিক আছে, দিতে পারবে। এবার আমাদেরকে অন্য আরেকটা যৌগ যেটা দেওয়া আছে দেখতে হবে, সেটার ক্ষেত্রে কি এই নাইট্রোজেনের ইলেকট্রন দুটো তাড়াতাড়ি দিতে পারছে আরও, না আরও দেরিতে দিতে পারছে, সেটা আমাদেরকে এবার খুঁজে বের করতে হবে। দেখা যাক তাহলে। এবার আমরা এই যৌগটাকে লিখে নিলাম, অ্যারোমেটিক অ্যামিন যে ভদ্রলোকটা আছে সেটা আমি লিখে নিচ্ছি। বেঞ্জিনের সাথে ধরো NH2 গ্রুপ যুক্ত আছে, এটা অ্যারোমেটিক অ্যামিন। আর এই যৌগটার নাম হচ্ছে অ্যানিলিন, আর এই যৌগটার নাম ছিল মিথাইল অ্যামিন। মিথাইল অ্যামিন। দেখো এবার তোমাদেরকে তখন যেটা দেখতে পেলাম ওই জিনিসটাই দেখবো, এই যেখানে নাইট্রোজেনের সাথে যে ভদ্রলোক যুক্ত আছে তার কোন এফেক্ট আছে। এই যে বেঞ্জিনের কিন্তু রেজোন্যান্স এফেক্ট আছে, তোমরা জানো সেটা। এবার নাইট্রোজেনের কাছে যে দুটো ইলেকট্রন ছিল, এই দুটো ইলেকট্রন কিন্তু বেঞ্জিনের সাথে রেজোন্যান্সে অংশগ্রহণ করে ফেলবে। তার মানে এই দুটো ইলেকট্রন এসে এখানে বেঞ্জিন আর এই বেঞ্জিনের কার্বন নাইট্রোজেনের মধ্যে একটা বন্ধন তৈরি করবে ফার্স্টে। তাহলে এখান থেকে এই বন্ধনটা ভেঙে ইলেকট্রন দুটো এই কার্বনের কাছে চলে যাবে। তাহলে ফার্স্টে কি তৈরি হচ্ছে দেখা যাক। দেখো তাহলে এই বন্ধনটা ভেঙে গেছে, এই বন্ধনটা ভেঙে গিয়ে ইলেকট্রন দুটো এই কার্বনে চলে এসছে, এখানে নেগেটিভ চার্জ হয়ে যাবে। এবার আর কি, এখানে অলরেডি একটা বন্ধন আগে থেকে ছিল, নাইট্রোজেন NH2 এভাবে লিখে দিলাম। এবার নতুন করে দেখো এই ইলেকট্রন দুটো এসে এই কার্বন আর নাইট্রোজেনের মধ্যে আরেকটা বন্ধন তৈরি করেছে, তাহলে এখানে আমি আরেকটা বন্ধন দিয়ে দিলাম। এবার যেহেতু নাইট্রোজেন নিজের ইলেকট্রন দিয়ে দিয়েছে, তাহলে নাইট্রোজেন ধনাত্মক চার্জ বিশিষ্ট হয়ে যাবে, ব্যাস হলো। এবার এই ইলেকট্রন দুটো গিয়ে, এই নেগেটিভ চার্জটা গিয়ে এই দুটো কার্বনের মাঝে বন্ধন তৈরি করবে, আর এই বন্ধনটা ভেঙে গিয়ে ইলেকট্রন দুটো আবার এই কার্বনের কাছে চলে আসবে। তাহলে এবার আবার কি চেঞ্জ হলো দেখে ফেলি। তাহলে এবার এখানে বন্ধনটা আছে, এবার কোথায় বন্ধন নতুন তৈরি হয়েছে দেখা যাক। এই যে এই নেগেটিভ চার্জটা এসে এই দুটো কার্বনের মাঝে বন্ধন তৈরি করেছে, মানে এখানে বন্ধন হবে। আর এখানকার বন্ধনটা ভেঙে নেগেটিভ চার্জটা তাহলে এখানে এই কার্বনে চলে যাবে। এবার এখানে অলরেডি দুটো বন্ধন আছে, দিয়ে দিলাম। যেটা রেড কালার দিয়ে যে বন্ধনটা দিচ্ছি মানে ওটা নতুন তৈরি হচ্ছে, এটা বোঝাচ্ছি। তাহলে এখানে NH2 ছিল, এখানে একটা প্লাস দিয়ে দিলাম। এবার নেক্সট এই নেগেটিভ চার্জটা চলে যাবে এই পাশের দুটো কার্বনের মাঝে, এখানে বন্ধন তৈরি করবে, আর এই বন্ধনটা ভেঙে তাহলে নেগেটিভ চার্জ এই কার্বনের মাথাতে চলে আসবে। তাহলে এবার কি তৈরি হচ্ছে দেখা যাক। এই রেজোন্যান্স গঠনটা সহজ, এর আগে ফেনলের রেজোন্যান্স করেছিলাম আমরা, এক্স্যাক্টলি কিন্তু ওরকমভাবেই হবে। দেখো তাহলে এখানে ডাবল বন্ড ছিল, এখানে একটা বন্ধন ছিল, এই নেগেটিভ চার্জটা গিয়ে এখানে একটা বন্ধন তৈরি করেছে, আর এইখানকার বন্ধনটা ভেঙে গিয়ে নেগেটিভ চার্জটা এখানে চলে এসছে, ঠিক আছে। ওপরে NH2 ছিল, দিয়ে দিলাম। প্লাস চার্জ ছিল, ওটাও দিতে হবে। দেখো এবার আলটিমেটলি কি হবে, এই নেগেটিভ চার্জটা এসে এখানে একটা বন্ধন তৈরি করবে, আর এই যে ডাবল বন্ডের একটা বন্ধন ভেঙে আবার ইলেকট্রন দুটো এই নাইট্রোজেনের কাছে চলে যাবে। তার মানে প্রথমে একদম যে যৌগটা ছিল ওই রকমই আমরা আবার যৌগটা পেয়ে যাব। তাহলে ফার্স্টে যেটা ছিল ওরকমই আমরা যৌগটা পেয়ে যাব। এবার কি হয়েছে দেখো, বন্ধনগুলো চেঞ্জ কি হয়েছে, এখানে একটা বন্ধন ছিল, এখানে একটা ছিল। এবার এই যে এই ইলেকট্রন দুটো মানে এই নেগেটিভ চার্জটা এই দুটো কার্বনের মাঝে চলে এসছে, তাহলে এখানে একটা নতুন বন্ধন হয়ে যাবে, দিয়ে দিলাম। এরপরে নেক্সট কি হবে দেখো, এই যে এখানে দুটো বন্ধন ছিল না, একটা বন্ধন তো ভেঙে গেল, আবার ইলেকট্রন দুটো নাইট্রোজেনের কাছে চলে গেল,
তাহলে নাইট্রোজেনের কাছে ওই ইলেকট্রন দুটো, যেই দুটো নাইট্রোজেনের ইলেকট্রন ছিল প্রথমে, ওই দুটো আবার ফিরে গেল। তাহলে নাইট্রোজেনের কাছে ইলেকট্রনের আর ঘাটতি থাকলো না, পজিটিভ চার্জ আর হবে না। মানে প্রথমে যেরকম নাইট্রোজেনের কাছে দুটো ইলেকট্রন ছিল, ওই দুটো ইলেকট্রন আবার চলে এসছে। তার মানে এই ইলেকট্রন দুটো ভেতরে বেঞ্জিনের মধ্যে ঘুরে 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 আবার নাইট্রোজেনের কাছে আসছে, আবার একই রকম ঘুরে 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 নাইট্রোজেনের কাছে আসবে। তার মানে আলটিমেটলি ব্যাপারটা কি হচ্ছে বলতো, এই নাইট্রোজেনের ইলেকট্রন দুটো কিন্তু নাইট্রোজেনের কাছে অ্যাভেলেবল থাকছে না যে অন্য কাউকে দিবে। কেন থাকছে না? কারণ এই ইলেকট্রন দুটো বেঞ্জিন বলয়ের মধ্যে ইচ্ছামতো ঘুরে 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 বেড়াচ্ছে। তাহলে এই দুটো ইলেকট্রন কি সহজে অন্য কাউকে দিতে পারবে? দিতে পারবে না। বোঝা গেল? কারণ এই দুটো ইলেকট্রন বেঞ্জিন বলয়ের সাথে রেজোন্যান্সে অংশগ্রহণ করে ফেলছে। অন্যদিকে যেটা অ্যালিফ্যাটিক অ্যামিন আছে, ধরো মিথাইল অ্যামিন, এই অ্যালকিল গ্রুপটার প্লাস আই এফেক্ট আছে। প্লাস আইটা ধরো একটু সাইডে লিখি, এটার সাথে মিশে গেছে। এই অ্যালকিল গ্রুপটার প্লাস আই এফেক্টের জন্য এ কিন্তু নাইট্রোজেনের দিকে আরও ইলেকট্রন ঠেলে দিচ্ছে, এই নাইট্রোজেনকে আরও সহজে ইলেকট্রন অন্যকে দিয়ে দিতে সাহায্য করছে। কিন্তু এই যে NH2 যে বেঞ্জিনের সাথে যুক্ত আছে, বেঞ্জিন মানে এটাকে বলা হয় ফিনাইল গ্রুপ, এর আছে মাইনাস আর এফেক্ট, মানে নেগেটিভ রেজোন্যান্স এফেক্ট। মানে এ নিজের দিকে রেজোন্যান্সের মাধ্যমে ইলেকট্রনকে টেনে নেয়। তাহলে নাইট্রোজেনের ইলেকট্রনকে বেঞ্জিন টেনে নিচ্ছে, তাহলে নাইট্রোজেনকে আরও সহজে অন্যকে ইলেকট্রন দেওয়া থেকে আটকে দিচ্ছে। তার মানে এই যে অ্যারোমেটিক অ্যামিন বা অ্যানিলিন, এই কিন্তু এই ইলেকট্রন দুটো নাইট্রোজেনের কাছে সহজে অ্যাভেলেবেল থাকছে না, মানে অন্যকে সহজে ইলেকট্রন দিতে পারছে না। বোঝা গেল ব্যাপারটা? এই কারণে এই যৌগটা অ্যারোমেটিক অ্যামিন বা অ্যানিলিন, এর ক্ষারকত্ব কিন্তু সবসময় অ্যালিফ্যাটিক অ্যামিনের থেকে কম হয়। বোঝা গেল? তাহলে এখানে যদি ক্ষারকত্বের ক্রম বলি, কার ক্ষারকত্ব বেশি হবে, কার কম হবে? ক্ষারকত্ব এখানে অ্যালিফ্যাটিক অ্যামিন যেটা আছে মিথাইল অ্যামিন, তার বেশি হবে, আর যেটা অ্যারোমেটিক অ্যামিন আছে তার কিন্তু কম হবে। তার মানে CH3NH2 এর বেশি হবে আর অ্যানিলিনের কিন্তু কম হবে। কারণ অ্যানিলিনের ক্ষেত্রে নাইট্রোজেনের ওই ইলেকট্রন দুটো রেজোন্যান্সে অংশগ্রহণ করে ফেলছে, সহজে কিন্তু ইলেকট্রন দুটো আর অন্যকে দেওয়া যাবে না। হয়ে গেল 2 নম্বরটা। এখান থেকে কিন্তু একটা প্রশ্নও হয়। প্রশ্নটা কীরকম আসে, যে অ্যালিফ্যাটিক অ্যামিনের থেকে অ্যারোমেটিক অ্যামিনের ক্ষারকত্ব কম হয় কেন? বোঝা গেল? যা বললাম, এই যে এখানে যেরকম রেজোন্যান্স করেছি এগুলো দেখাতে হবে, যা ব্যাখ্যা বললাম ওটা লিখে দিলে একদম ফুল মার্কস পেয়ে যাবে। এরপরে নেক্সট করা যাক 3 নম্বর। ওপরে যে কনসেপ্টটা বললাম সেই কনসেপ্ট অ্যাপ্লাই করেই কিন্তু এটা তোমরা করতে পারবে। ঠিক আছে? এই যে এই টপিকটাই লাস্ট করবো, অনেক বড় হয়ে গেল আজকের ক্লাসটা, এই টপিকটাই লাস্ট করবো, দিয়ে ছুটি দিয়ে দিব। এর পরেরটা তোমাদেরকে নিজেকে বলতে হবে। ঠিক আছে? আমি একেবারে লিখে দিচ্ছি ক্ষারকত্ব, তাহলে প্রশ্নের মধ্যে উত্তরটা হয়ে যাবে, নতুন করে আর লিখতে হবে না। এবার প্রশ্নটা দিয়ে দিচ্ছি, ধরো এটা বেঞ্জিন আছে, বেঞ্জিনের সাথে ধরো NH2 যুক্ত আছে, মানে অ্যানিলিন। এটা একটা আছে, বেঞ্জিন আছে, NH আছে, এদিকে আরেকটা বেঞ্জিন আছে, মানে একটা হাইড্রোজেন কমিয়ে দিয়ে দুদিকে দুটো বেঞ্জিন দিয়ে দিচ্ছি। ধরো একটা হাইড্রোজেন কমিয়ে দিয়ে এই সাইডেও একটা বেঞ্জিন দিয়ে দিলাম, এই যৌগটা দিলাম। এবার আরেকটা যৌগ দিচ্ছি, ধরো একটা বেঞ্জিন, এবার কোনো হাইড্রোজেন নেই, তিন দিকে তিনটে বেঞ্জিন। ঠিক আছে? এই যৌগটা, এই তিনটে যৌগ তোমাকে দিলাম। এই তিনটে যৌগের মধ্যে ক্ষারকত্বের ক্রম কিন্তু তোমাকে বলতে হবে। নাইট্রোজেনের কাছে দুটো ইলেকট্রন আছে, এবার এই দুটো ইলেকট্রন কোন যৌগটা, এদের তিনজনের মধ্যে কোনটা সবচেয়ে তাড়াতাড়ি দিতে পারবে আর কোনটা একটু দেরিতে দিবে সেটা তোমাদেরকে বলতে হবে। দেখো একটু আগেই কি বললাম, এই যে বেঞ্জিনের কিন্তু মাইনাস আর এফেক্ট আছে। মাইনাস আর মানে এর রেজোন্যান্সের মাধ্যমে ইলেকট্রনকে নিজের দিকে টানবে। এবার ইলেকট্রনকে যদি নিজের দিকে টেনে নেয়, তাহলে নাইট্রোজেন তো ওই ইলেকট্রন দুটো সহজে অন্য কাউকে দিতে পারবে না। এবার যে যত বেশি টানবে তার ক্ষেত্রে তত দিতে বাধা হবে ইলেকট্রন দুটো। তাহলে এদের তিনজনের মধ্যে কোন ক্ষেত্রে একটু তাড়াতাড়ি দিতে পারছে বলো তো? এদের তিনজনের মধ্যে ইলেকট্রন দুটো তাড়াতাড়ি দিতে পারছে কোন যৌগটা?
অবভিয়াসলি ফার্স্টেরটা, কারণ এর ক্ষেত্রে এই ইলেকট্রন দুটো রেজোনেন্সে বাকি দুজনের থেকে কম অংশগ্রহণ করছে, রেজোনেন্সের মাত্রাটা কম। তারপরে এটা লাস্টের যৌগটাতে যেহেতু তিন দিকে তিনটে বেঞ্জিন আছে, তাহলে তিন দিকেই রেজোনেন্স হতে পারে, তাহলে এই ইলেকট্রন দুটোর অ্যাভেলেবিলিটি সব থেকে কম লাস্টের যৌগটাতে, তাই তার ক্ষারকত্ব সব থেকে কম হবে। বোঝা গেছে? তাহলে এটা হয়ে গেল। এবার ধরো নেক্সট 4 নম্বর করছি। 4 নম্বর একই রকম ক্ষারকত্ব, এটার অর্ডার তোমাদেরকে বলতে হবে। এখানে ধরো যে যৌগগুলো দিচ্ছি, ফার্স্টে ধরো দিলাম অ্যানিলিন, বেঞ্জিন আছে, ধরো বেঞ্জিনের সাথে যুক্ত আছে NH2 মানে অ্যানিলিন, এটা একটা যৌগ আছে। এবার ধরো বেঞ্জিনের সাথে যুক্ত আছে NHCH3, এটা একটা যৌগ। এবার যুক্ত আছে ধরো বেঞ্জিনের সাথে দুদিকে দুটো CH3 আছে ধরো, এটা একটা CH3, এটা একটা CH3, দুদিকে দুটো CH3। তাহলে বলো তো এই তিনজনের মধ্যে ক্ষারকত্ব সব থেকে বেশি কার হবে? এখনো পর্যন্ত যেটুকু লজিক শেখালাম সেটুকু দিয়ে কিন্তু তোমাদের হয়ে যাবে। এই তিনজনের মধ্যে ক্ষারকত্ব সব থেকে বেশি কার হবে? এই যে নাইট্রোজেনের কাছে লোন পেয়ার আছে, নাইট্রোজেনের এই ইলেকট্রন দুটো সব থেকে তাড়াতাড়ি কে দিতে পারবে? দেখো ভালো করে দেখো, নাইট্রোজেনের সাথে যে যুক্ত আছে তাকে দেখতে বললাম। এখানে বেঞ্জিন আছে, ঠিক আছে, -R, এই ইলেকট্রন নিজের দিকে টানবে রেজোন্যান্সের মাধ্যমে। এখানে বেঞ্জিন আছে, এরও -R এফেক্ট আছে, ইলেকট্রন নিজের দিকে টানবে। কিন্তু এই যে CH3 মিথাইল গ্রুপটা আছে, এর আবার +I এফেক্ট আছে, এ আবার নাইট্রোজেনের দিকে ইলেকট্রন ঠেলবে, দিয়ে নাইট্রোজেনকে সাহায্য করবে। এবার এখানে বেঞ্জিন আছে -R, এবার এখানে দুদিকে দুটো মিথাইল গ্রুপ আছে, মানে দুদিক থেকে দুজন আরও নাইট্রোজেনকে ইলেকট্রন দিয়ে সাহায্য করছে। তাহলে এদের তিনজনের মধ্যে একটা জিনিস কমন আছে, দেখো তিনজনের ক্ষেত্রে একটা করে বেঞ্জিন আছে, যে ইলেকট্রনকে নিজের দিকে টানছে, নাইট্রোজেনের কাছ থেকে নিজে টেনে নিচ্ছে। কিন্তু পরের যৌগটাতে একটা মিথাইল গ্রুপ নাইট্রোজেনকে আরও দিয়ে সাহায্য করছে, তারপরেরটাতে দুটো মিথাইল গ্রুপ দিয়ে সাহায্য করছে। মানে এই তিনজনের কম্পারিজনে নাইট্রোজেনের কাছে এই ইলেকট্রন দুটো সহজে অ্যাভেলেবেল থাকছে অন্যকে দেওয়ার জন্য, সেটা লাস্টের যৌগটাতে। তাহলে তারপরে এটা, তারপরে এটা, তাহলে এদের তিনজনের মধ্যে লাস্টের যৌগটার ক্ষারকত্ব সব থেকে বেশি, তারপরে এটা সব থেকে কম এটা। তাহলে এটা গেল। এবার আজকে লাস্ট প্রবলেম আমরা করছি 5 নম্বর। এটাকে ক্ষারকত্ব অনুযায়ী সাজিয়ে নিয়ে আজকের মতো আমাদের কমপ্লিট। এবার ধরো তো আমাদেরকে দিচ্ছি বেঞ্জিনের সাথে NH2 মানে অ্যানিলিন, এই যৌগটা আছে ধরো। এবার বেঞ্জিনের সাথে আছে CH2NH2, এই যৌগটার নাম বেনজাইল-অ্যামিন। তোমাদেরকে এর আগেও বলেছিলাম বেঞ্জিনের সাথে CH2 যুক্ত থাকলে এই গ্রুপটাকে বলা হয় বেনজাইল গ্রুপ, তার সাথে NH2 মানে বেনজাইল-অ্যামিন, এটা একটা যৌগ আছে। আর আছে ধরো CH3NH2 মানে মিথাইল-অ্যামিন। কি ব্যাপার, এরকম হচ্ছে কেন? CH3NH2 এর নাম হচ্ছে মিথাইল-অ্যামিন। একটু নামগুলো লিখে দিচ্ছি আমি। এটা আমাদের অ্যানিলিন, এটার নাম হচ্ছে বেনজাইল-অ্যামিন, আর এই যৌগটা হচ্ছে আমাদের মিথাইল-অ্যামিন। মিথাইল-অ্যামিন, ঠিক আছে। একই রকম লজিক তিনজনের ক্ষেত্রে লাগাও। দেখো এখানে নাইট্রোজেনটার সাথে সরাসরি যে গ্রুপ যুক্ত আছে সেটা দেখো, বেঞ্জিন আছে, এর -R এফেক্ট আছে, ইলেকট্রন নিজের দিকে টানবে। এখানে দেখো নাইট্রোজেনের সাথে সরাসরি কিন্তু বেঞ্জিন যুক্ত নেই, ভালো করে লক্ষ্য করো, নাইট্রোজেনের সাথে সরাসরি বেঞ্জিন যুক্ত নেই। তাহলে বেঞ্জিন যে ইলেকট্রন টানছে -R এফেক্ট, ওটা এক্ষেত্রে খাটবে না কিন্তু। বোঝা গেল?
এবার এখানে নাইট্রোজেনের সাথে সরাসরি কিন্তু মিথাইল গ্রুপ যুক্ত আছে, প্লাস আই এফেক্ট আছে, তাহলে এ নাইট্রোজেনের দিকে ইলেকট্রন ঠেলছে। এবার দেখো এই দিকে নাইট্রোজেনের কাছ থেকে ইলেকট্রন কিন্তু এ টানছে, নিজের দিকে টানছে, তাহলে এর ক্ষেত্রে ক্ষারকত্ব সব থেকে কম হবে। আর এখানে নাইট্রোজেনের দিকে ইলেকট্রন যেহেতু ঠেলছে, তাহলে এর ক্ষারকত্ব কিন্তু সব থেকে বেশি হবে। তাহলে মাঝেরটা মাঝে, এর থেকে বেশি হবে ওর থেকে কম হবে, ব্যাস হয়ে গেল। তাহলে এর সব থেকে বেশি, এর সব থেকে কম, তাহলে এর ক্ষারকত্বের অর্ডার এটা হবে। ব্যাস, আজকের মতো ছুটি।